আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ফাইনাল রিভিশন ক্লাসের ইংলিশ পর্বে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাই ভালো আছো, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম জানিয়েছো, আমি কমেন্ট বক্সে আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট, না তোমরা সবাই আমাদের স্টুডেন্ট সবসময়ের জন্য দেখতে পাচ্ছি। কেমন আছো তোমরা? দিনকাল কেমন যাচ্ছে সবার? ওয়ালাইকুম আসসালাম। যারা ইনবক্সে সালাম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আছি, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, তাই তো? আচ্ছা, ওকে। তো আজকে ইনশাল্লাহ আমরা রিভিশন দিব ইংলিশ, এবং আশা করি যে আজকে রিভিশন দেওয়ার পরে আমাদের ইংলিশে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা একদিনেই পুরা ইংলিশের A to Z যতটুকু জানা দরকার আর কি ইনশাল্লাহ খুব ভালোভাবে জানতে পারবো। ওকে, তো অনেকেই তো আমাকে চিনো, যারা চিনো না, আমি আবু রায়হান, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। আর যারা তো চিনো, আমার প্রাক্তন স্টুডেন্ট, আবার প্রাক্তন বলছি, যারা আছো আমাদের স্টুডেন্ট তারা তো চিনোই আর কি। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমত আমরা কোয়েশ্চেন যে অ্যানালাইসিস আছে সেটা একটু দেখবো, যে আমাদের টোটাল কি কি কোয়েশ্চেন আসে। এটা অবশ্য তোমাদের মুখস্থ হয়ে গেছে এতদিন, তারপরে একবার দেখি আর কি। দেখো, তোমাদের সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 দুইটা থাকবে, তাই তো? এবং দুইটা মিলে একটু যদি আমি যোগ বিয়োগ করি, ক্যালকুলেটর নিয়ে বসো। 8 5 13 2 15, 15.5 17 18 20, তারপরে হচ্ছে এইটা সব মিলিয়ে। আচ্ছা, এইটা না, এটা হচ্ছে এইটা না। আমরা যদি সরাসরি ইয়াতে যাই, সিন প্যাসেজের এইখানেই যাই আর কি। তো এইখানে যদি আমরা দেখি, দেখো আমাদের সিন প্যাসেজ টোটাল আসবে হচ্ছে দুইটা, তাই তো? আমি এখানে নিচ্ছি, দাঁড়াও। টোটাল সিন প্যাসেজ থাকবে হচ্ছে দুইটা। সিন প্যাসেজ, দেখি তোমাদের কোয়েশ্চেন কেমন মুখস্থ, আমি তোমাদের কাছ থেকে নিব। সিন প্যাসেজ 1, আর এইখানে হচ্ছে সিন প্যাসেজ 2, ঠিক আছে? দুইটা। আচ্ছা, এখন সিন প্যাসেজ 1 থেকে কি কি থাকবে? তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ আর হচ্ছে এসিকিউ। ওকে, এখন স্কুল ভেদে এমসিকিউর সংখ্যা ভিন্ন হতে পারে, বা হচ্ছে তোমার এসিকিউর সংখ্যা ভিন্ন হতে পারে। তোমাদের কয়টা করে এমসিকিউ আসবে বলছে বলো তো, সবাই একটু বলো তো। হ্যাঁ, ওটা বৃত্তির ছিল, আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এই তো চিনতে পেরেছি, সবাইকে চিনতে পেরেছি, গুড। ওকে, বলো তোমাদের কয়টা করে এমসিকিউ আসবে বলছে, সবাই বলো তো দেখি। দিগন্ত, আইমান, আবিদা, তারপরে হচ্ছে খুরশিদা, আরও অনেকে আছো, মনির, রাহাত আলী আর কি। তোমাদের তো প্রকৃত নাম না আমি জানি, এগুলো হচ্ছে তোমাদের বাবা মার যে ফেসবুক আইডি, সেখান থেকে তোমরা করেছো। হ্যাঁ, তোমাদের সবাইকে চিনতে পেরেছি। সবাই বলো দেখি কয়টা আসবে তোমাদের? 7টা আসবে না? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, 7টা। হ্যাঁ, এই তো হাসান জুয়েল বলেছে 7টা। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছে 5টা। তার মানে হচ্ছে এটা ভ্যারি করবে আর কি, স্কুল টু স্কুল ভ্যারি করবে। যে কয়টাই আসুক না কেন, মোটামুটি খুব ভালো একটা মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ এবং এসিকিউতে। প্লাস এইখানে তোমাদের আরও 2 টাইপের কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে, একটা থাকবে হলো তোমার উইথ আউট ক্লু, যেটা এটা সাধারণত 5ই হয়ে থাকে। আর হচ্ছে এখানে থাকবে সিনো অ্যান্টো, মানে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? ওকে, এইখানেও কিন্তু সাধারণত 5 থেকে থাকে, ঠিক আছে? তো সব মিলিয়ে হচ্ছে বেশ ভালো একটা মার্ক কিন্তু সিন প্যাসেজ থেকে। বাট উই হ্যাভ আ লট অফ সিন প্যাসেজেস, ঠিক আছে? অনেকগুলো সিন প্যাসেজ আছে। তোমরা কি চাও আমি তোমাদেরকে একটু সাজেশন টাইপের দিয়ে দিই, যেখানে তোমরা ওই সিন প্যাসেজটুকু পড়বা বেশি ভালো করে? আমি আশাবাদী যে তোমার স্কুল যেটাই হোক না কেন, এই প্যাসেজগুলোর মধ্য থেকেই কোশ্চেন আসবে, এবং তুমি এটা রিলেট করতে পারবা যে এই প্যাসেজ থেকেই তোমার প্রিভিয়াস যে কোশ্চেন পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন এসেছিল। তাইলে চলো একটু আমরা দেখি। এই যে আমরা যদি প্রথম ইউনিটে যাই, ইউনিট 1 আ গ্লিমস অফ কালচার, এইটা আওয়ার কালচার, এইটাতে যাই, তাহলে দেখো আমি স্টার মার্কিং করে দিয়েছি। প্রথম যে এটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট এটা একটু দেখে যেও। বাট এই যে নকশি কাঁথা এবং এই যে বাংলাদেশি কুইজিন, রন্ধন প্রণালী যেটা আছে, এই দুইটা প্যাসেজ কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই 2 এবং 4টা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? কেমন পড়বা তো সবাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। গ্যাপ ফিলিং, রাইট ফর্ম অফ ভার্ব, এভরিথিং সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। তোমরা চিন্তা করো না, জাস্ট একটু আমাদের সাথে যেতে থাকো ইনশাল্লাহ। সামথিং বিগ ইজ কুকিং, ঠিক আছে?
ওকে, তারপরে দেখো আমরা যদি ইউনিট 2 তে যাই, ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এইখানে মোটামুটি এটা একটা এমন একটা ইউনিট, বুঝছো, এখানে সব ডায়লগ ফরম্যাটে লেখা। তো আসলে ডায়লগ ফরম্যাটে লেখা জিনিসগুলা কিন্তু প্যাসেজে দেয় না সাধারণত, ঠিক আছে। সো মোটামুটি এখানে আমরা শুধু এই যে গুড ফুড নিয়ে যেটা লেখা আছে ওইটাতে একটা স্টার দিয়ে রেখেছি, ওইটা একটু দেখে দিও। বাকিগুলো সব তুমি চাইলে কিন্তু স্কিপ করতে পারো, ঠিক আছে। এখান থেকে আসলে সিন প্যাসেজে দেওয়ার মতো কোনো প্যাসেজ কিন্তু নাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ, অনেকের ইউনিট 6 থেকে দেওয়া, আর কার কত থেকে দেওয়া বলো তো? এই কার কত ইউনিট থেকে ফাইনাল এক্সামে হচ্ছে আসবে বলো তো দেখি, কত ইউনিট থেকে আসবে? এই সবাই লিখে দাও। হ্যাঁ, মক টেস্ট 1-এ আসছিল, এই যে বলছে, দেখছো মিলে গেছে। আচ্ছা, ইউনিট 1 থেকে কি কারোর আছে বলো তো দেখি, কার কার আছে? একজন বলছে তার 7 থেকে আছে। তো তোমাদের ইউনিট কার কত থেকে বলো তো? শোনো, যার যত থেকেই থাক, কারোর প্রথম থেকে আছে, কারোর কিন্তু মাস থেকে আছে, কারোর একেবারে শেষের থেকে আছে। তো আমি সব মিলিয়ে A to Z একটা দিয়ে দিচ্ছি, যার যেটার সাথে মিলে যায়, ঠিক আছে, সেটা হবে আর কি। এই যে একজন বলেছে 7 to 11। আচ্ছা, ফুল বুক, এই যে দেখছো, তাহলে কিন্তু স্কুল টু স্কুল এটা ভ্যারি করতেছে। আচ্ছা, এইবার যদি আমরা 3 তে চলে যাই, হেলথ অ্যান্ড হাইজিন, এটাতে মোটামুটি এই যে তোমার হেলথ নিয়ে যেটা লেখা আছে 1, এবং হচ্ছে এদিকে হাইজিনের যে ডেফিনেশনটা দেওয়া আছে ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি এই যে ডায়লগ এগুলো আসে না, তারপরে হচ্ছে লেটার, এগুলো মানে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যদি আমরা লেসন 8-এ যাই, মেকিং এ ক্লাস কমিটি, ওই যে তোমার টিচার একটা ক্লাস কমিটি তৈরি করে দিয়েছিল, তার মানে হচ্ছে ওই যে স্কুল পরিচ্ছন্ন করার জন্য যে ক্লাস কমিটিটা ছিল ওইটার ক্ষেত্রে, ঠিক আছে, এটাও বেশ ইম্পর্টেন্ট মোটামুটি আর কি, এটা একটু দেখো। এরপর যদি আমরা ডিকশনারির যে প্যাসেজটা আছে, মানে ইউনিটটা আছে, ইউনিট 4 চেক ইউর রেফারেন্স, এখানে সব প্যাসেজই একটু লেস ইম্পর্টেন্ট, জাস্ট একটুখানি নজর বুলাই দিলেই হবে। এরপরে যদি আমরা হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্টে যাই, যেখানে হচ্ছে বিভিন্ন পোয়েম আছে, মোটামুটি পোয়েম আর কি, ম্যাক্সিমাম, যেমন হচ্ছে এই যে পোয়েমস অ্যাবাউট নেচার, তারপর হচ্ছে লিটল বার্ড, তারপর হচ্ছে এই যে ড্যান্সিং বিয়ারের যেটা আছে, তোমরা জানো যে ড্যান্সিং বিয়ার প্রজন্ম থেকে প্রজন্ম পরেও তারা কিন্তু তাদের ওই যে তোমার হচ্ছে ফুল মুনে ড্যান্স করার যে বিষয়টা, ঠিক আছে, ওইটা কিন্তু আর কি, এটা ইম্পর্টেন্ট। তারপর এই যে টট্ট চানের যে ফার্মিং টিচারের কাহিনীটা আছে, এটাও একটু ইম্পর্টেন্ট। তবে যেহেতু প্যাসেজটা অনেক বড়, তোমাকে যদি দেয় তাহলে প্যাসেজের শুরুর কিছু অংশটা দিবে, ঠিক আছে। তুমি এটা নিশ্চিত থাকো যে তোমাকে পুরা প্যাসেজ দিবে না, কোনোভাবেই দিবে না, ঠিক আছে, কোনোভাবেই কিন্তু দিবে না। আচ্ছা, এরপরে হচ্ছে উই লস্ট আওয়ার হোম, ওই যে তোমার হচ্ছে যে বিষয়টা আছে, ওই যে হাক্কুনচন্দ্র ভিলেজের যে বিষয়টা, ওইটাও মোটামুটি ইম্পর্টেন্ট, ওইটা একটু দেখে যেও। এরপর হচ্ছে গোয়িং ওয়ান এ ট্রিপ, এই যে তোমাদের মনে আছে কি না, আমি যখন তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম, যারা ক্লাস করছিল, এই যে দ্য সবচেয়ে বোরিং ইউনিট হচ্ছে ইউনিট 6, ওই যে মিতার যে ইউনিটটা, মিতা যারা মিস্টার ইসলাম এবং মিসেস ইসলাম যে ইউনিটটা, এর চাইতে বোরিং প্যাসেজ তোমরা সবাই রিলেট করতে পারবা যারা যারা পড়ছো। কতগুলা ইউনিট দেখো, কতগুলা লেসন, 9টা লেসন, ঠিক আছে। বাট আমি তোমাকে বলতে পারি যে সব লেসন তোমার জন্য ইম্পর্টেন্ট না। এখানে তো স্টার দেওয়া আছে, প্লাস আমি তোমাকে যে কয়টা দাগাই দিচ্ছি, এই যে প্রথম দিক মানে শুরুটা একটু ইম্পর্টেন্ট থাকে, তাহলে এটা একটু দেখবা আর কি। তারপরে হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট দেয় বোর্ড থেকে, মানে প্লেন থেকে, এই দুইটা একটু দেখবা, লাস্টেরটা একটু দেখবা। থাকা ফ্লোটিং মার্কেট যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। থাকা ফ্লোটিং মার্কেট আর দুইটা অ্যানাউন্সমেন্ট, এবং হচ্ছে একেবারে শুরুটা অ্যাট দ্য এয়ারপোর্ট, সব কিছু শুরুটা একটু এক্সেপশনাল হয় এবং ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, এই জন্য আর কি। ওকে, এরপরে যদি আমরা এটা যাই, পিপল অ্যান্ড অকুপেশনস, এই যে রিভার জিপসির যে বিষয়টা আছে, এই যে পলস, এটাও কিন্তু মোটামুটি বেশ ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যে রিভার জিপসির এই দুইটা খুব ভালো করে পড়বা। আমি মনে করি যাদের এই ইউনিট আছে, ইউনিট 7, রিভার জিপসির যে কোনো একটা থেকে হয় সিন প্যাসেজ 1, না হলে সিন প্যাসেজ 2-তে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে, আসবে ইনশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে আর মোটামুটি নাই। এরপরে নিউজ, এটা একটা লেস ইম্পর্টেন্ট, তারপরেও মোটামুটি এই যে দ্য টিভি নিউজ রিপোর্টটা কিভাবে তৈরি হয়, ওই যে ঝড় বৃষ্টির মধ্যে, তারপর কোনো নিউজটা হচ্ছে লাইভ হয়, আবার কোনো নিউজটা হচ্ছে তোমার রেকর্ডেড হয়, পরবর্তীতে ওখানে ভয়েস কাভার করে, তো এই রিলেটেড যেটা, সো এইটা একটু পড়ো। প্লাস হচ্ছে টর্চ বিয়ারের যে বিষয়টা আছে, ওই যে তোমার পোলান সরকারের যে কাহিনীটা, ওইটা আর কি, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে উইলের এটা থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, অর্থাৎ উইল নিয়ে যেটা লেখা এখানে, এই যে টেকিং অফ এই ইউনিট, অর্থাৎ এই লেসন 4টা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং উইলের যে প্রথমটা আছে এটাও
ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে যদি আমরা ফেইবলসে যাই, ফেইবলসে হচ্ছে ওই যে ডাবের যে কাহিনী আছে এর মধ্যে ইউনিট 1 এবং 3টা মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝখানের জিনিস সাধারণত ইম্পর্টেন্ট হয় না, লেসন 1 আর লেসন 3 যেটা, যেমন শুরুর দিকে এবং হচ্ছে শেষের দিকে, ঠিক আছে, এই দুইটা একটু পড়ো আর কি। তাহলে মোটামুটি কিন্তু আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি যে কোন ইউনিটগুলো তোমরা ভালো করে পড়বা, মাস্ট পড়তে হবে, ঠিক আছে। দেখো নিয়ম হচ্ছে প্রথমে যেগুলো 3 স্টার ওগুলো আমি খুব ভালো করে শেষ করব, এবং এরপরে হচ্ছে যদি আমার সময় থাকে তাহলে 2 স্টার, এরপরেও যদি আমার হাতে অঘাত অঢেল সময় থাকে যে আমার পড়ার কিচ্ছু নাই, সব মুখস্থ হয়ে গেছে, বুঝছো, আমি ফাঁকিবাজি করি নাই শুরুর দিকে, তাহলে তুমি 1 স্টারগুলোও পড়বা। ইভেন তুমি যদি চাও যেগুলো স্টার নাই ওগুলোও পড়তে পারো, ঠিক আছে, যেহেতু বৃত্তি পরীক্ষা আছে সামনে, সো ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, বুঝছো। আচ্ছা ওকে, হ্যাঁ রিভার জিপসি আসবে, অনেকে আমার সাথে সহমত হয়েছে, থ্যাংক ইউ তোমাদের সহমত হওয়ার জন্য। পোয়েমগুলা কিভাবে ভালো করবো, তাই না? আচ্ছা পোয়েমে আমরা আসবো, সমস্যা নেই। ওকে, তাহলে এইটা হয়ে গেল। এরপর হচ্ছে এই যে দেখো 11 যেটা আছে উইমেন্স রোল ইন আপ স্প্রিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন ওই যে জুলাই অভ্যুত্থানের যে বিষয়টা আছে তোমরা জানো, এখানে এই 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 কনটেক্সট কিন্তু এখন খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই দেখতে হবে এটা। আচ্ছা তাইলে বলো সিন প্যাসেজ রিলেটেড তোমাদের কারো কোনো পরামর্শ বা ইয়ে আছে কিনা? সিন প্যাসেজ থেকে আমি মোটামুটি যেগুলো পড়বা বলে দিয়েছি ওইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আনসিন প্যাসেজের যেটা আছে সেটা হচ্ছে তোমার ওই যে ট্রু ফলস আর ইনফরমেশন ট্রান্সফার, এটা সবাই পারে, বুঝছো, বাট এই সামারি নিয়ে অনেকে স্ট্রাগল করে। এই জন্য আমি তোমাদের সামারি লেখার কিছু নিয়ম, টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যে কীভাবে লিখলে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা, 10-এ অন্তত 8-9 পাবা, ঠিক আছে। বলো দেখি, আমি জানি তো তোমরা সামারি নিয়ে অনেক স্ট্রাগল করো, এই জন্য আমি সামারি বলবো তোমাদেরকে। হ্যাঁ চিনতে পেরেছি, অনেককে চিনতে পারছি। পোয়েমও অনেক খারাপ, তাই না? কিচ্ছু হবে না, পোয়েম ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কারো সমস্যা নেই তাই তো? আমি তো সিঙ্গেল কোনো কমেন্ট দেখতে পেলাম না হচ্ছে সমস্যা নিয়ে। তো ঠিক আছে, তাহলে সামারিতে চলে যায়, বুঝছো, সামারি নিয়ে তোমাদের একটু ইয়া দিই আর কি। ওকে, তাহলে সামারি, ঠিক আছে, সামারি, এবং সামারিতে তোমার হচ্ছে 10 মার্ক থাকবে। তো সামারি লেখার ক্ষেত্রে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, দেখো একটা যখন প্যাসেজ দেয় ওই প্যাসেজে অনেকগুলা বিষয় থাকে, ঠিক আছে। ধরো ব্যক্তিকেন্দ্রিক প্যাসেজ দিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জন কিটস, অনেক ধরনের ব্যক্তিকেন্দ্রিক প্যাসেজ দিতে পারে, বাট ওই প্যাসেজের 50টা ইনফরমেশন থাকলে সব ইনফরমেশন মানে কারেক্ট, মানে দরকারি না বা প্রয়োজনীয় না, গুরুত্বপূর্ণ না। সামারি মানে কি? সামারি মানে সারসংক্ষেপ। তাহলে যে ইনফরমেশনগুলো লিখলে ওই ব্যক্তির জীবনটা সারসংক্ষেপ হয়ে যাবে, তোমাকে এই রকম ধরো 4টা বা 5টা বা সর্বোচ্চ 7টা 8টা ইনফরমেশন খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তুমি চিন্তা করবা, অ্যাজ তুমিও তো একটা পার্সন, তাইলে তোমার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলা? এটা হতে পারে তোমার জন্ম, ঠিক আছে, তুমি প্রথম যেদিন স্কুলে গিয়েছো এটা হতে পারে, বাট 1-এ কী করেছো, 2-তে কী করেছো, 3-তে কী করেছো, এভাবে ক্লাস 7 পর্যন্ত কী করেছো, 8-এ এসে কী করেছো, প্রত্যেকটা তোমার শ্রেণী কিন্তু ইম্পর্টেন্ট না, বাট তুমি প্রথম যেদিন স্কুলে গিয়েছো এবং প্রথম যেদিন প্রাইজ পেয়েছো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এইভাবে তুমি তোমার ব্যক্তি জীবনের সাথে কানেক্ট করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করার চেষ্টা করবা, দিস ইজ দ্য ফার্স্ট ডিউটি, ঠিক আছে। সেকেন্ডলি, ধরো তুমি যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো পেলা, এখন ওই ইভেন্টগুলো তো অফকোর্স তোমার প্যাসেজের মধ্যে আছে, রাইট? তাইলে তুমি কি করবা, শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আছে ইনফরমেশনগুলো ওইভাবে লিখে দিবা। তুমি কি মনে করছো স্যারেরা ওগুলো হচ্ছে তোমাকে ওইভাবে দেখেই বা ম্যাডামেরা ওইভাবে দেখে নাম্বার দিবে তোমাকে দেখে দেখে লেখার জন্য, যে তুমি কষ্ট করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো খুঁজে বের করেছো এই কারণেই? না, এটা কোনো বাহাদুরি না, বরং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে নিজের ল্যাঙ্গুয়েজে, নিজের ল্যাঙ্গুয়েজ মানে কি বাংলা ল্যাঙ্গুয়েজে লিখবা না, নিজের ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি তোমার মতো করে এটা ইংরেজিতে সাজিয়ে লিখবা, ঠিক আছে। মানে তুমি হুবহু কোনো বাক্য সামারি থেকে তুলে দিবা না, ঠিক আছে, দেখে দেখে। এই কারণে কিন্তু স্টুডেন্ট সবচেয়ে কম মার্ক পায়। সবাই জানে যে সামারি 1/3 লিখতে হয়, ঠিক আছে, সবাই জানে যে সামারিতে হচ্ছে কপি করতে হয় না, বাট স্টিল কপি করে, বুঝছো। এই কপি করার কারণেই কিন্তু নাম্বারটা কম আসে। এটা যদি তুমি মানে একটু রোধ করতে পারো কপি করাটা, কপি যে হুবহু মানে একদমই করবা না তা তো না। ধরো ও 1906 সালে জন্মগ্রহণ করেছে, তুমি কি ওইটা 1908 বানাই দিবা? না কিন্তু, ঠিক আছে। তুমি যে ইনফরমেশনগুলো ঠিক রাখতে হবে সেগুলো ঠিক রেখে কিছু কিছু সেন্টেন্স একটু নিজের মতো করে লিখবা। এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হলো, মনে করো যে প্যারাফ্রেজ টেকনিকের কথা বলি, ঠিক আছে, প্যারাফ্রেজ টেকনিক। আচ্ছা, যেমন এইখানে দেখো আছে উই লিভ হিয়ার টু বি সেফ, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, উই লিভ হিয়ার টু বি সেফ।
এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, উই রিসাইড, দেখো লিভ ছিল, আমি কি ব্যবহার করেছি, রিসাইড। লিভ মানেও বাস করা, রিসাইড মানেও বাস করা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে ছিল একটা সিম্পল সেন্টেন্স, মানে কি এখানে সেন্টেন্সটা ছোট ছিল, আমি দেখো এই যে কনজাংশন ব্যবহার করে, এটা একটা কনজাংশন, কনজাংশন, তাহলে আমি কি করছি, কনজাংশন ব্যবহার করে সেন্টেন্সটাকে কি করছি, সেন্টেন্সটাকে কিন্তু লম্বা অনেক বড় করছি, ঠিক আছে, এই যে দেখো অনেক বড় করছি, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই যে একটু একটু তুমি নিজে পরিবর্তন করলা, তারপর তুমি যেটা করতে পারো, ধরো যদি সিগনিফিকেন্ট থাকে, সিগনিফিকেন্ট এরকম যদি থাকে, তাহলে তুমি এটাকে ইম্পর্টেন্ট বানাই দিতে পারো, ইম্পর্টেন্ট, তার মানে কি তুমি একটা এই যে সিনোনিম লিখলা, ঠিক আছে, সিনোনিম। তো এইরকম ভাবে তুমি যে যে কাজগুলো করতে পারো সামারিতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি চেঞ্জ, ভোক্যাবস চেঞ্জ, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি ভোকাবুলারি চেঞ্জ করবা। 2 নম্বর বিষয় হচ্ছে তুমি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করবা, সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার চেঞ্জ। এই দুইটা বিষয় যদি ভাইয়া আপু তোমরা একটুখানি করতে পারো না সামারিতে, আমি মনে করি সামারিতে তোমার 10-এর মধ্যে মিনিমাম 9, ঠিক আছে, বা 8 তো দিতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিবেই দিবে ইনশাল্লাহ, ঠিক আছে, অবশ্যই দিবে। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ওকে। আচ্ছা তাহলে এইটা একটু মাথায় রাখবা, এবং 1/3 অবশ্যই তোমরা সামারির হচ্ছে ওয়ার্ড গুনে 1/3টা এ করবা, তাহলে ভালো হয়। ধরো 100 ওয়ার্ড থাকলে তুমি 10% প্লাস মাইনাস করতে পারো, মানে 33, তো তুমি চাইলে 40 অথবা 30 এরকম করতে পারো, বাট এমন যাতে না হয় যে 100 ওয়ার্ডের সামারি তুমি 50 ওয়ার্ডে লিখেছো, খবরদার, ঠিক আছে, ওইরকম চুরি কিন্তু স্যারেরা ধরতে পারে। এবার দেখো আমরা পোয়েম, তোমরা পোয়েম নিয়ে এত কান্নাকাটি করতেছো, পোয়েম চলে এসেছে, এই যে পোয়েম, ঠিক আছে। দেখো তোমাদের টোটাল কয়টা পোয়েম আছে, তোমাদের অনেকগুলা পোয়েম আছে, তার মধ্যে হচ্ছে এই পোয়েমগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে এই পোয়েমগুলা, এর মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা কঠিন লাগে বলো তো, কোন পোয়েমগুলো বেশি কঠিন লাগে বলো দেখি। হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্সে কিভাবে ভালো করবো বলবো, সমস্যা নেই, 1 বাই 1 যাবো, আগে ফার্স্ট পেপার তারপরে সেকেন্ড পেপার, কোনগুলো বলো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বলো কোনগুলা। এইখানে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে দ্য চিলড্রেন সংস, মানে যেটাকে আমি শপথ বাক্য বলি, শপথ বাক্য। তোমাদের স্কুলে কি শপথ হয় এখন নাকি? আর এটা হচ্ছে এ লিটল প্লান্ট, ঠিক আছে, ওই যে লিটল প্লান্ট বৃষ্টির ডাক শুনে উঠে আসে ওইটা আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে মোটামুটি এই দুইটা খুব ভালো করে পড়বা। হ্যাঁ নিউজ আর প্লান্টস বাদে সব কঠিন, তাই না? নিউজ হচ্ছে মনে করো যে ওই নিউজ থেকে একদমই আসে না প্রশ্ন বললেই চলে, ঠিক আছে, নিউজটা সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট একটা পোয়েম, আর এখানে মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট। তো আমি সবগুলার একটু মেইন মূল ভাবগুলো তোমাদের বলে দিই, ঠিক আছে, যে কি বোঝাতে চাইছে। তুমি যদি মেইন থিমটা তোমার মাথার মধ্যে থাকে না, তাহলে তোমার পোয়েম মেমোরাইজ করতেও সুবিধা হবে, প্লাস হচ্ছে তুমি যদি থিমেটিক কোনো কোয়েশ্চেন আসে তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। ওকে সবগুলাই তাই না? সবগুলাই। আচ্ছা, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট, জসীমউদ্দিন, মানে কি নকশি কাঁথার মাঠ, ঠিক আছে। অনেকেরই দেখে মনে হইতে পারে এই কবিতাটা বুঝি নকশি কাঁথা নিয়ে লেখা, কিন্তু না, এই কবিতাটা কিন্তু নকশি কাঁথা লেখা নিয়ে লেখা না, বরং দেখো আনফুলফিল্ড লাভ যেটা আছে, ঠিক আছে, একটা স্ত্রীর স্বামীর প্রতি যে ভালোবাসা সেটা নিয়ে কিন্তু এটা লেখা। এই যে দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য এক্সপ্রেশন অফ লাভ লস, ঠিক আছে, ভালোবাসা এবং সেই ভালোবাসা হারানো এবং লঙ্গিং, এবং ওই ভালোবাসা ফিরে পাওয়ার, স্বামীর প্রতি যে স্ত্রীর ভালোবাসা সেটা ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এমব্রয়ডারিড কোয়েল্ট বা নকশি কাঁথার মাঠে ফুটে উঠেছে। এটাকে কেন নকশি কাঁথার মাঠ বলা হয়েছে? তোমরা জানো যে আমরা যখন নকশি কাঁথা তৈরি করি তখন কিন্তু ওখানে বিভিন্ন রকম নকশা থাকে, ঠিক আছে। তো নকশায় কখনো কেউ ফুল, কেউ ফল, কেউ বাঘ, কেউ সাপ, যে যার মতো করে আঁকায়, ঠিক আছে। বাট এইখানে যে চরিত্রটা আছে, ঠিক আছে, সেই চরিত্রটা কিন্তু ওই নারী চরিত্রটা কি করছে, সে তার সুখ দুঃখের কাহিনীগুলা নকশি কাঁথায় তুলে ধরেছে। তার স্বামী ওই যে একবার চলে গেল আর ফিরে আসলো না, তাহলে তার প্রতি যে তার আবেগ বা ভালোবাসা সেটাকে সে তুলে ধরার জন্য এই নকশি কাঁথার যে ইয়েটা আছে, মানে কাঁথার যে জায়গাটা আছে ওইখানে কিন্তু সে লিখতেছে, ঠিক আছে, বা আঁকাচ্ছে যে তার আগে ভালো সময় ছিল, এখন ভালো সময় নাই, এবং সে কিন্তু চায় যে এই কাঁথাটা যেন মৃত্যুর পরে, সে তার মাকে বলে যায় যে মৃত্যুর পরে যাতে এই কাঁথাটা তার কবরে বিছিয়ে দেয়, যাতে করে তার স্বামী জানতে পারে যে আমার স্ত্রী আমাকে ভুলেনি, বরং জীবনের শেষ দিন পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, ঠিক আছে, এইটা আর কি। সো মেইন কথা হলো লাভ লস অ্যান্ড লঙ্গিং, ঠিক আছে, এই তিনটা বিষয় মাথায় রাখবা। আচ্ছা ওকে,
এরপরে দেখো পরেরটা আছে দ্য চিলড্রেন সংস, রুডিয়ার্ড কিপলিং এর যেটা লেখা দ্য চিলড্রেন সং, ঠিক আছে। তাহলে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড এই যে দেশপ্রেম, ঠিক আছে, মোরাল ইন্টিগ্রিটি অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স, এই তিনটা বিষয়, ঠিক আছে। এখানে দেশপ্রেমের কথা বলা আছে, বারবার শুধু দেশের প্রতি শপথ করতেছে এবং দেশের কাছে চাচ্ছে বা ঈশ্বরের কাছে চাচ্ছে যে আমি আমার দেশকে যেন সুন্দর পথে নিয়ে যেতে পারি, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমি যাতে হচ্ছে দেশের জন্য নিজের জীবনটাকে দিতে পারি। সেই সাথে কিন্তু তোমার হচ্ছে বলা যায় যে পূর্বে আমাদের পূর্বপুরুষরা তারা বলতেছে, এটা কিন্তু ইংল্যান্ডের প্রেক্ষাপটে লেখা একটা যে চিলড্রেন সংস যেটা তোমরা পড়ো রুডিয়ার্ড কিপলিংয়ের, এটা কিন্তু একটা ভালো সময় ধরে বেশ আগে আর কি ইংল্যান্ডের, আমরা যে প্রতিদিন সকালে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, হে প্রভু আমাকে শক্তি দিন। এই যে আমরা যে শপথ বাক্য পাঠ করি এখন কিছুটা চেঞ্জ এসেছে, তো ওইটাও কিন্তু একটা মানে ভালো সময় ধরে তোমার শপথ বাক্য হিসাবে ওইখানে ছিল ইংল্যান্ডে, পরবর্তীতে অবশ্যই এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে পেট্রিয়টিজম, মোরাল ইন্টিগ্রিটি, ইট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ লাভ অ্যান্ড ডেডিকেশন টু ওয়ানস হোমল্যান্ড, ঠিক আছে। তাহলে দেশের প্রতি ভালোবাসা এবং আনুগত্য, এই দুইটা বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু দেখো কিছু ভার্সুর কথা বলছে, এই যে যাতে সত্যবাদিতা হতে পারে, সেলফ কন্ট্রোল আসে, কম্প্যাশন আসে, ওই যে বলে না যে অপরের প্রতি যাতে আমি সহানুভূতিশীল হই, অপরের ব্যথায় যাতে ব্যথিত হই, এই যে যীশু খ্রিস্টের কাছে কিন্তু এই গাইডেন্স চাই, ঠিক আছে। ওকে, অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড আপলিফট আদার্স, দ্য পোয়েম কলস ফর এ লাইফ গাইডেড বাই ডিভাইন প্রিন্সিপাল, এই যে ডিভাইন প্রিন্সিপাল তার মানে কারোর কথাই যাতে আমার জীবন না চলে, বরং হচ্ছে সৃষ্টিকর্তার কথাই, সৃষ্টিকর্তা আমাকে যেটা করতে বলেছে আমি যাতে সেটাই করি, সৃষ্টিকর্তা আমাকে যেটা নিষেধ করতে বলেছে, করতে বলে নাই সেটা কিন্তু আমরা না করি, এরকম কিন্তু কিছু বিষয় আমরা খুঁজে পাই, ঠিক আছে। এবং এছাড়াও তোমরা দেখবা যে সিম্পলিসিটির যে বিষয়টা আছে এখানে সেটাও কিন্তু ফুটে উঠেছে, যে সিম্পল লাইফ, তারপর হচ্ছে সবার জন্য ভালোবাসা, এই টুকটাক বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। তার মানে বলতে পারো এক বাক্যে বলতে পারো যে এটা একটা শপথ বাক্য, ঠিক আছে। আচ্ছা, এই এরা আমার কাছে কুইজ চাচ্ছে, এই আমি কিভাবে কুইজ দিব বলো, এরা ক্লাস করতে করতে এখন কি হয়েছে, এরা আমার কাছে সব কুইজ চাচ্ছে। এই কুইজ এখানে তোমরা কি তোমাদের পোর্টালে ক্লাস করছো বলো, পোর্টালে ক্লাস করলে না আমি তো তোমাদের এতক্ষণ ধরে কুইজ দিতাম, তোমরা জানো আমি তোমাদেরকে অনেক অনেক কুইজ দিয়েছি, ঠিক আছে, তোমরা যখন রেগুলার ক্লাস করেছো। বাট প্লিজ ফরগিভ মি, এখানে কুইজ দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিস করতে দিব একটু পরে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লিটল প্ল্যান্ট, এটা একদম সহজ, এটা মনে হয় বোঝানোর দরকার নাই, তাই না। ওই যে লিটল প্ল্যান্ট তোমার হচ্ছে ঘুমিয়েছিল, ডাক দিছে, উঠে গেছে, এসে বলছে ওয়াও পৃথিবীটা কি সুন্দর, ঠিক আছে, একদম সোজা জিনিস, একদম সোজা, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এই যে ওড অন সলিটিউড, ঠিক আছে, ওড অন সলিটিউড, তার মানে এই যে আলেকজান্ডার পপি, নাকি আলেকজান্ডার পপি না, কিন্তু আলেকজান্ডার পোপ, ঠিক আছে। তো আলেকজান্ডার পোপ কিন্তু মানে সুখী মানুষের ডেফিনেশন দিয়েছে যে সুখী এই না যার অনেক টাকা পয়সা আছে তোমাদের মতো, ঠিক আছে, তোমাদের মতো বড় লোকস যারা, তারা কিন্তু মানে তার কথা অনুসারে সুখী মানুষ না, বরং সুখী মানুষ কারা, সুখী মানুষ হচ্ছে যে তার বাবার সম্পত্তিতে সন্তুষ্ট, বাবার যতটুকু সম্পত্তি আছে সেটা নিয়ে কি সে সন্তুষ্ট, সে অনেক সম্পত্তি চায় না, এবং কি করতে চায় সে মনে করো যে সে একদম সেলফ ডিপেন্ডেন্ট, তার গরু তাকে পোশাক দেয়, তার যে জমি আছে এবং সেখান থেকে যে ফসল হয় সেই ফসল থেকে সে খাদ্যদ্রব্য ম্যানেজ করে, তার যে গাছপালা রয়েছে সেই গাছপালা থেকে সেই দেয়, ইভেন হচ্ছে শীতকালে তার পোশাকটুকুও কিন্তু তার যে গবাদি পশুগুলো আছে সেখান থেকে আসে, এবং খাওয়ারও কিন্তু তার ফসল থেকে আসে, এভরিথিং, মানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে সারাদিন ঘুমাবে খাবে, ঠিক আছে, এইটাই হলো সুখী মানুষ, বুঝছো, মেডিটেশন করবে, পড়াশোনা করবে, এই এভরিথিং সব কিছুর সমন্বয়ে কিন্তু আলেকজান্ডার পোপ কি বলেছে যে একজন সুখী মানুষ, ঠিক আছে, তার সুস্বাস্থ্য থাকবে, তাই তো। আচ্ছা ওকে, তাহলে এটা গেল, এবার হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, ঠিক আছে, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস। আচ্ছা, অনেকে কন্টেম্পলেশন পোয়েম নিয়ে জানতে চাচ্ছ, আসবে আস্তে আস্তে, সমস্যা নেই। দ্য থিম অফ দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড ইনস্টিংক্ট, এই যে ওয়াইল্ড গিস, তোমাদের মনে আছে ওয়াইল্ড গিস কি করতেছিল, ওই যে যারা বন্য যে রাজহংসী যারা আছে, ঠিক আছে, তো তারা কি করতেছিল, খেতে সবাই একসাথে গল্প শুনবে, আচ্ছা বলি, দেখো একসাথে সবাই বসেছিল বা সবাই মনে করো যে একসাথে কথাবার্তা বলছিল, হঠাৎ করে তাদের বুকটা শক্ত হয়ে গেছে, এই কি ব্যাপার কি ব্যাপার,
হঠাৎ করে তাদের মনে হলো কেউ যেন তাদেরকে ওপার থেকে বলছে এই শীত চলে আসছে, তোমরা মাইগ্রেট করো, ঠিক আছে। ওরা না শীতে থাকতে পারে না, বুঝছো, এই জন্য শীতকালে ওরা ওই দেশ ছেড়ে অন্য একটা দেশে চলে যায়, ঠিক আছে, যেমন আমাদের দেশে আসে আর কি অতিথি পাখিরা। ওকে, তো এই ক্ষেত্রে মানে এইটা আসলে মানে বিষয়টা এমন দাঁড়াইলো যে সব জায়গায় রোদ আছে, এখনো গ্রীষ্মের চিহ্ন বিদ্যমান, তারপরেও কে জানি তাদেরকে ভেতর থেকে জানান দিচ্ছে যে তোমরা প্রিপেয়ার হও। আমাদের কিভাবে জানান দেয় শীত আসতেছে? মানে আমরা যখন একটু বেশি কাশি, নাক দিয়ে পানি পড়ে, সর্দি হয়, ঠিক আছে, গলা ব্যথা করে, এইগুলো দিয়েই কিন্তু আমরা বুঝি যে এখন আস্তে আস্তে শীতকাল আসতেছে, মানে সিজনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা বুঝি অসুস্থ হওয়ার মাধ্যমে, কিন্তু ওরা কিন্তু এমনিতেই বুঝতে পারে, বুঝছো, ওদের যে ভেতরে একটা ইনস্টিংক্ট পাওয়ার আছে, ভেতর থেকে কেউ যেন ওদেরকে বলে দেয় যে এখন তোমরা মাইগ্রেট করো, এখন এখন তোমরা আর এখানে কি করতে পারবে না, থাকতে পারবে না, তোমাদেরকে চলে যেতে হবে, ঠিক আছে, এরকম আর কি। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল আর কি। এরপরে দেখো গ্রিন এস্কেপ, জোসেফ অসল্যান্ডার, ঠিক আছে। তাহলে অসল্যান্ডার কি বলছে? দ্য থিম অফ দ্য পোয়েম সেন্টার্স অ্যারাউন্ড লঙ্গিং ফর সলিটিউড। এই যে অসল্যান্ডার বলছে হচ্ছে গ্রিন এস্কেপ মানে কি, সে শহরে জীবন ছেড়ে একেবারে গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে এখানে নেচারকে বলছে, যে সে নেচারের কাছে যেতে চায়। এই শহরের জীবন তার আর ভালো লাগছে না, সে এই যে আকাশচুম্বী বাড়িঘরগুলো অনেক দেখেছে, ঠিক আছে, সে অনেকের সাথে অনেকবার মিশেছে, তো তার এগুলো আর ভালো লাগছে না, সে এখন একাকিত্বের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে। তোমাদের মনে আছে কিনা আমি বলেছিলাম লনলিনেস মানে হলো এমন একটা একাকিত্ব যেটা তোমাকে ভোগায়, তোমাকে কষ্ট দেয়, বাট সলিটিউড মানেও একাকিত্ব। বাট এই একাকিত্ব মানুষ যখন এনজয় করতে শেখে একাকিত্বকে, তখন ওইটাকে কি বলে? সলিটিউড বলে, ঠিক আছে। সো এ কিন্তু সলিটিউড চাচ্ছে, মানে লোনলিনেস এর কাছে, একাকিত্বটা এর কাছে এখন পজিটিভ হয়ে গেছে, এই জন্য ওর জন্য এখন সলিটিউড হবে ওইটা। ওকে, হারমোনি উইথ নেচার অ্যান্ড দ্য রিজেকশন অফ আরবান ক্যাওস। এই যে বললাম না, সে আকাশচুম্বী ভবন মানে আরবানকে, তোমার নগরকে কিন্তু একেবারে রিজেক্ট করেছে, কিন্তু আমরা তো সবাই নগরে যেতে চাই। আচ্ছা, দ্য স্পিকার ইয়ার্নস টু লিভ বিহাইন্ড দ্য মেকানিক্যাল অ্যান্ড ওভারওয়েলমিং সিটি লাইফ। এই যে সিটি লাইফ থেকে সে কোথায় যেতে চায় বলো তো? নেচারের কাছে, ভিলেজ লাইফের কাছে যেতে চাই, এই যে ন্যাচারাল ওয়ার্ল্ডের কাছে যেতে চাই। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অফ নেচার। প্রকৃতির সৌন্দর্য এবং হচ্ছে যে শান্ত বা তোমার হচ্ছে সুমিষ্টতা, সেটা কিন্তু সে মানে নিতে চায়। ডিপিক্টিং ইট অ্যাজ এ প্লেস অফ রিনিউয়াল অ্যান্ড সেলফ ডিসকভারি। তাহলে প্রকৃতি আমাদেরকে নবজীবন দান করে এবং আমাদের নিজেদেরকে নিজে খুঁজে বের করতে সহায়তা করে, মানে সেলফ যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু ঘটায় আর কি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে নিউজ নিউজ নিউজ, এটা একদম না ইম্পর্টেন্ট না, বুঝছো, এর কোনো মাথামুন্ডু নেই, বুঝছো। মানে নিউজ আমরা তো জানি যে নিউজ হতে গেলে ওটা রিসেন্ট নিউ হতে হবে, তারপরে ওইটা হচ্ছে ওয়ার্ল্ড রিঅ্যাকশনস থেকে আসতে হবে, এরকম আর কি বিভিন্ন বিষয়টি সে আছে, বুঝছো। বাট এই যে কবিতায় একটা শুনিয়ে লিখছে, তার মানে সুর এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মানে মাথামুন্ডু নেই, ঠিক আছে। মানে পরীক্ষার প্রশ্ন আসছে যে পৃথিবীতে কয়টি গ্রহ আছে, কিন্তু অ্যান্সার লিখেছে কি জানো? অ্যান্সার লিখেছে হচ্ছে যে পৃথিবীতে কত ভাগ পানি আছে, সেটার অ্যান্সার লিখেছে। তো নাম দিয়েছে নিউজ নিউজ নিউজ, কিন্তু কবিতার মধ্যে নিউজের কোনো ইয়া নাই, বুঝছো, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপরে দেখো কন্টেম্পলেশন নিয়ে আমাকে অনেকে বলেছ, এই যে জন বানেগা ডন, না মানে জন দ্য কার্পেন্টার আর কি, ঠিক আছে। তো ও কি বলছে, ও হচ্ছে দ্য থিম অফ দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড কিউরিওসিটি। ওইটা তোমাদের মনে আছে কিনা জানি না, যে গাছের উপরে বসে, মানুষের খেয়ে দিয়ে কাজ না থাকলে তখন কি করে, সে গাছের উপরে বসে সব কিছু কিন্তু দেখা টেকা দেখে আর কি, ঠিক আছে। মানে প্রকৃতির যে দৃশ্য সেটা একটু অনেক উঁচু থেকে ঠিকঠাক দেখা যায়, এইটাই হলো জন বানেগা ডন, মানে জন দ্য কার্পেন্টারের ইয়া, মানে তার হচ্ছে উপলব্ধি যে প্রকৃতি দূর থেকে অনেক সুন্দর দেখায়, ঠিক আছে। সেখানে মনে করো যে মাঠ আছে, নদী আছে, তারপরে হচ্ছে রুপটপ, এভরিথিং সব কিছু খুব সুন্দর করে সে দেখতে পারে, তারপরে ভেড়ারা খেলা করে সেটাও দেখে, তার খুব ভালো লাগে, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, ওকে, তাহলে ইট হাইলাইটস দ্য জয় অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। তার মানে সবাই পৃথিবীটাকে দেখে নিচে বসে, আমাদের জন কার্পেন্টার পৃথিবীটাকে দেখছে গাছের উপরে বসে, তার মানে হচ্ছে সে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে পৃথিবীটাকে দেখার জন্য মুখিয়ে আছে, বুঝছো, সে একটু অন্যভাবে পৃথিবীটাকে আবিষ্কার করতে চায়। আচ্ছা, অ্যান্ড ডিসকভারিং ইটস ভ্যাস্টনেস অ্যান্ড ডাইভার্সিটি। The poem reflects the innocence and wonder of seeing life simple, মানে জীবনকে সে সিম্পলি নিতে চায়, yet profound details, but ওর মধ্যেও দর্শন আছে। Celebrating the connection between humans and the natural world, মানে কি মানুষ এবং ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে যে একটা কানেকশন, সেটাকে সে
বুঝতে চায়, সেটাকে সে সবাইকে দেখাতে চায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এইবার গেল, তাহলে মোটামুটি এইগুলাই আর কি, এই টুকটাক বিষয়। ঠিক আছে, তো এরপরে হচ্ছে ফার্স্ট পেপার মোটামুটি আর যা যা আছে সবই সহজ। আমরা এখন মনে করো যে সেকেন্ড পেপারে যে একটা টপিক আছে উইথ ক্লু, এইটা নিয়ে কার কার প্রবলেম হয় বলো তো? উইথ ক্লু নিয়ে, উইথ ক্লু নিয়ে কার কার প্রবলেম হয়? উইথ ক্লুতে তোমাদের কি কি থাকবে বলো তো? উইথ ক্লুতে তোমাদের থাকবে হচ্ছে, দেখো কয়েকটা বিষয় থাকবে। সেটা হচ্ছে এখানে তোমার আর্টিকেল থেকে কোশ্চেন থাকবে, আর্টিকেল থেকে থাকবে, এরপরে প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন এটা থেকে থাকবে, এবং সবচেয়ে বেশি থাকবে হলো পার্টস অফ স্পিচ থেকে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচের ব্যবহার থেকে থাকবে। বলো কে কোনটা পারো? ঠিক আছে, হাত উঁচু করো, কে কোনটা পারো? আচ্ছা, ওকে, সবই পারো তাই না? এই এরা দেখি এটা মেসেঞ্জার বানিয়ে একে অন্যের সাথে গল্প করছে। এই ক্লাস করো, মার লাগাই দেবো কিন্তু সবাইকে, বুঝছো? অ্যাটেন্টিভ হও। ওকে, আচ্ছা, দেখো আর্টিকেল থেকে তোমার থাকবে হচ্ছে 2টা থেকে 3টা, এখান থেকে থাকবে হচ্ছে 2টা থেকে 4টা। ঠিক আছে, আর এইখান থেকে থাকবে হলো 5টা থেকে 6টা। তার মানে সবচেয়ে বেশি থাকবে হলো পার্টস অফ স্পিচের ব্যবহার থেকে। ঠিক আছে, তাহলে যে যত পার্টস অফ স্পিচ ভালো পারে তার এটা তত সোজা তার জন্য। ঠিক আছে, তাছাড়া অর্থ তো জানার কোনো বিকল্প নাই, অর্থ তো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এই যে পার্টস অফ স্পিচ বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা, সেটা হলো এই যে পজিশন অফ ওয়ার্ডস, অর্থাৎ কোন ওয়ার্ডটা, কোন পার্টস অফ স্পিচটা কোথায় বসে। দেখো আমরা একটু দেখি, আমাদের বেসিক্যালি যে পার্টস অফ স্পিচগুলো থাকে সেগুলো হচ্ছে হয় নাউন, অথবা মনে করো যে অ্যাডজেক্টিভ, অথবা হচ্ছে অ্যাডভার্ব, আর হচ্ছে সর্বোচ্চ হলে ভার্ব হইতে পারে। ঠিক আছে, ভার্ব, এইগুলো থাকে। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে কোথায় গ্যাপ দিলে তুমি নাউন বসাবা, কোথায় গ্যাপ দিলে তুমি অ্যাডজেক্টিভ বসাবা, কোথায় গ্যাপ দিলে তুমি অ্যাডভার্ব বসাবা, এবং কোথায় গ্যাপ দিলে তুমি ভার্ব বসাবা। ঠিক আছে, তাহলে তোমরা কি জানো যে কোথায় গ্যাপ দিলে নাউন বসে? কোথায়? একদম সোজা কিন্তু, কোথায় গ্যাপ দিলে নাউন বসে, তাই না? একদম সোজা, জাস্ট যদি ভার্বের আগে গ্যাপ দেয়। ঠিক আছে, ভার্ব এর আগে, ঠিক আছে, ভার্বের আগে গ্যাপ দিলে, তাহলে যদি ভার্বের আগে গ্যাপ দেয় তাহলে আমরা কি বসাবো? নাউন বসাবো। আচ্ছা, তোমরা কি জানো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? কাকে? এই তো আমি শুনতে পেয়েছি, তোমরা বলেছো, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে, তাই না? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ঠিক আছে, মডিফাই করে। তাহলে যদি এমন হয় যে গ্যাপ দিয়ে দিচ্ছে, ওই গ্যাপের পরে একটা নাউন আছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে ওই নাউনকে মডিফাই করার জন্য ওই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, এরপর দেখো অ্যাডভার্ব কাকে মডিফাই করে বলো তো? অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অফকোর্স ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, ওকে। এবং ভার্ব কাকে মডিফাই করে? ভার্ব তো কাউকে মডিফাই করবে না, এটা কি সাবজেক্টের পরে বসে। ঠিক আছে, সাবজেক্টের পরে বসে। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলা প্লাস হচ্ছে দেখো এখানে আরো কয়েকটা তোমাদের টিপস দেওয়া আছে, সেটা হচ্ছে নাউন কোথায় কোথায় বসে সেটা বলছে। যে উদাহরণস্বরূপ বলা যায় শূন্যস্থানে আগের শব্দটি যদি আর্টিকেল, প্রিপোজিশন বা ডিটারমাইনার থাকে বা পজেসিভ হয় তাহলে শূন্যস্থানে একটা নাউন বসবে। তাহলে আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। ঠিক আছে, এবার বলছে যে শূন্যস্থানের আগে যদি একটা অ্যাডভার্ব থাকে তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসবে, কেননা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্বই। ঠিক আছে, অ্যাডজেক্টিভ তো নাউনকে মডিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। এরপরে এটা একটা এক্সাম্পল দিচ্ছে, দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্জড ইন ওয়াটার, মানে মোটামুটি একটা এক্সাম্পল যে আর্টিকেলের পরে নাউন বসছে, তারপরে এই যে প্রিপোজিশনের পরেও কি বসছে? একটা নাউন বসছে, দ্য হিলস, তারপরে হচ্ছে এই যে তোমার সাবজেক্টের পরে ভার্ব বসছে, এবং এই যে প্রিপোজিশনের পরে কি বসছে? নাউন বসছে। ঠিক আছে, আচ্ছা, এটা আর কি। তাহলে টুকটাক এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবং ভয়েসের ক্ষেত্রে একটা বিষয় আছে, এই তোমরা জানো ভয়েস কত প্রকার? এ বলো তো, সবাই জোরসে বলো, ভয়েস কত প্রকার? 50 প্রকার না 51 প্রকার? তাই বলো, ভয়েস কত প্রকার? হ্যাঁ, ভয়েস করাবো তো। ভয়েস 2 প্রকার, তাই না? না 3 প্রকার? কোনটা বলো? এই ঘুমায় গেছো নাকি? ওঠো 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 ওঠো, সবাই ওঠো, বলো ভয়েস কত প্রকার?
5 প্রকার, তাই তো? আচ্ছা, ওকে, 2 প্রকার, তাই তো? ওকে ফাইন। তাহলে একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ ভয়েস। দেখো তোমাদের একটু ভয়েস যেহেতু আছে করাই দিই। ভয়েস হচ্ছে 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ, একটা কি প্যাসিভ। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে হলো সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজ করে না। যেমন আই ইট রাইস, এখানে সাবজেক্ট হলো এটা, ইট হচ্ছে ভার্ব। আমি বুঝতেই পারছি যে আই কিন্তু সাবজেক্টের মানে ভার্বের কাজ করছে, সাবজেক্ট ভার্বের কাজ করছে, তাহলে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো তো আমি যদি এটাকে লিখি, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম রাইস, ঠিক আছে? এবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমি যার রাইসের সাথে ইজ বসে, ইজ। এবার এইটার V3 করে দিব, ইজ ইটেন। ওকে, তারপরে বাই বসাবো, আর সাবজেক্টকে কি করে দিব, অবজেক্ট করে দিব, মি, ঠিক আছে? ওকে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ। এখন দেখো এর সাবজেক্টটা কি দেখছো, এখন কিন্তু তুমি খুব সহজে দেখতে পাচ্ছ যে এই সাবজেক্টটা এখন কি আছে, বস্তু, ঠিক আছে? তাহলে তোমাকে এই অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন তুমি উইথ ক্লো বা উইথ ক্লো করবা, ঠিক আছে? যদি গ্যাপের আগে দেখো বি ভার্ব আছে, ঠিক আছে, তাহলে ওইটা সাধারণত যদি বস্তু সাবজেক্ট থাকে তাহলে তোমার হচ্ছে V3 দিয়ে লিখতে হয় ওই ভার্বটাকে, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, 3 প্রকার, তাই না? 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ আছে, ওইটা আর কি একটু মাথায় রাখতে হবে কোয়াসি প্যাসিভের বিষয়টা। আচ্ছা, তাহলে ওইটা গেল। এবার হচ্ছে দেখো আরেকটা বিষয় আছে এখানে, চেঞ্জিং অফ ওয়ার্ডস। যদিও তোমাদের এটা থাকে না, তবে হ্যাঁ 2-1টা স্কুলে আমি দেখছি যে মাঝে মধ্যে হচ্ছে ওয়ার্ডকে চেঞ্জ করতে বলে। দ্যাট মিনস যদি বিউটি থাকে, তোমরা যাতে সাবিক্স প্রিফিক্সে পড়ছো, বিউটি থাকলে অনেক সময় হচ্ছে ধরো এটা দিছে এরকম যে ফ্লাওয়ার, এখন তুমি তো আর বিউটি ফ্লাওয়ার দিবা না, তাই না? ফ্লাওয়ার তো একটা নাউন, আর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে কি করে দিবা, একটুখানি চেঞ্জ করে বিউটিফুল করে দিবা, তাই না? এরকম আসছে কার কার স্কুলে বলো তো? ম্যাক্সিমাম স্কুলে আমি দেখছি যে চেঞ্জ করতে বলে না, যেটা থাকে ওইটা ইউজ করতে বলে। কিন্তু আমি আবার 2-1টা স্কুলে দেখছি যে অনেক সময় ওয়ার্ডটাকে চেঞ্জ করতে বলে। ফর এক্সাম্পল নাউন থাকলে অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভ থাকলে ভার্ব, এরকম হচ্ছে অনেক সময় চেঞ্জ করা লাগে। বলো তো কি অবস্থা তোমাদের কি চেঞ্জ করতে বলছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক লিখেছো সবাই, চেঞ্জ করতে বলছিল, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো অনেকে পার্টিসিপেট করতেছে, এরা পড়াশোনা করতেছে, আর অনেকে হচ্ছে অ্যাকাউন্টের সাথে কথা বলতেছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে এইটা একটু মাথায় রাখবা, চেঞ্জ অফ ওয়ার্ডস। আচ্ছা, এরপর হচ্ছে প্যারালালিজম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই তোমরা অনেক দুষ্টামি করতেছো, বুঝছো? এখন এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এখনই আমাকে এটা প্র্যাকটিস করে দিবা, কোনো কথা হবে না, ঠিক আছে? তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি সবাই। এখন আমি চাই যে এই 10টা না, তোমরা 5টা করো, ঠিক আছে? আর 5টা আমি করে দিব, এই 5টা জাস্ট এই ABCDE এরকম করে 5টা করে এখনই সবাই ইনবক্সে দিয়ে দাও, এই যে কমেন্ট সেকশনে সবাই দিয়ে দাও, 5টা একসাথে দিবা, ঠিক আছে? 5টা একসাথে দিবা, তাহলে মনে করো যে যারা আমরা ক্লাস করতেছি তাদের কমেন্টে ভরে যাবে যে আমরা সবাই ক্লাস করতেছি, উই আর ভেরি মাচ অ্যাটেন্টিভ, ঠিক আছে? আর যারা এই যে মানে সুখ দুঃখের কথা বলতেছে এক অন্যের সাথে, তারা আর মনে করো যে মেসেজ দেওয়ার জায়গা পাবে না, ঠিক আছে? এখন তোমাদের সময় শুরু হচ্ছে, এখন তোমাদের সময় 3 মিনিটস, 5টা লেখার জন্য 3 মিনিটস, সবাই একসাথে। আবার আসতেছি। ওকে, সো আই এম ব্যাক, এবং তোমরা very good to all of them, those who participated in my without clue, ঠিক আছে? উইথ ক্লো। সো থ্যাংক ইউ সো মাচ। এখন আর কোনো কমেন্ট নাই, তোমরা হচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছো তাদের কমেন্টে একদম সব কিছু ভরে গেছে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। বাংলাদেশ ইজ প্রিডমিনেন্টলি মানে কি, প্রধানত আর রিভারিন। আচ্ছা, বাংলাদেশ কি একটা রিভারিন? কি রিভারিন একটা অ্যাডজেক্টিভ, তাহলে তারপরে নাউন বসবে, তাহলে রিভারিন আমরা কি বলতে পারি বলো তো? কান্ট্রি আছে কিনা? কান্ট্রি নাই, তাহলে কান্ট্রি সিনোনিম হচ্ছে রিভারিন ল্যান্ড আছে, তাই না? রিভারিন ল্যান্ড আছে। ওকে, এবার দেখো, অ্যান্ড দিস স্ট্রাকচার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট, একটা ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে কি রোল, ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফ অফ ইটস পিপল। ভাটিয়ালি ড্যাশ আর রিভার ওরিয়েন্টেড অ্যান্ড ভেরি। আচ্ছা, ভাটিয়ালি কি একটা গানের নাম না? তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি ভাটিয়ালি সংস, ঠিক আছে? ভাটিয়ালি সংস। এই তো তোমরা অনেকে পার্টিসিপেট করেছো, কে কে লিখেছো দেখি? আশরাফ হুসাইন, উম্মে কুলসুম লিখেছো, এরপর হচ্ছে কে কে লিখেছো জানি? হ্যাঁ, জান্নাত রাইসা লিখেছো, ভেরি গুড, তোমরা মিলিয়ে নাও, মিলিয়ে দিচ্ছি। এবার হচ্ছে জান্নাতুল দিলা লিখেছো, ভেরি গুড। তারপর হচ্ছে রিজা মাহিম লিখেছো,
তারপরে হচ্ছে আরও কে কে লিখেছো, আরও অনেকে লিখেছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে এই তো ভেরি গুড, থ্যাংক ইউ, তোমাদের পার্টিসিপেট করার জন্য অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভেরি গুড, ওকে। আচ্ছা তো তারপর দেখি রিভার ওরিয়েন্টেড অ্যান্ড ভেরি ড্যাশ ইন সাউথ ইস্টার্ন, মানে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে সাউথ মানে হচ্ছে দক্ষিণ, তো দক্ষিণ ইস্টার্ন মানে দক্ষিণ ইস্ট মানে হচ্ছে পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব কান্ট্রি লোল্যান্ড যেগুলো আছে, নিচু ভূমিগুলো আছে, তাহলে ভেরি কি জনপ্রিয়, ভেরি পপুলার, তাই না? তাহলে ভেরি পপুলার হবে, পপুলার, ওকে। ইন সাউথ ইস্টার্ন লোল্যান্ডস অফ বাংলাদেশ লোকালি নোন অ্যাজ ভাটি, আমরা কি বলতে ভাটি এরিয়া, তাই না? ভাটি এরিয়া নামে পরিচিত, ওকে। তাহলে মোটামুটি তোমরা যারা যারা লিখেছো সবারটা কিন্তু ঠিক আছে। দে আর ট্র্যাডিশনাল ড্যাশ সংস, বলো তো কি হতে পারে ট্র্যাডিশনাল ড্যাশ সংস, আমরা হচ্ছে, আচ্ছা এটা ধরো বাদ দিলাম, বা বাদ দিব কেন, আমরা এটাকে বোট সংস বলবো, ঠিক আছে, ট্র্যাডিশনাল বোট সংস, ঠিক আছে, বোট সংস, ওকে। দ্য ড্যাশ অফ ময়মনসিং, তাহলে কি ময়মনসিংহের মানুষজন, সিলেট ঢাকা কুমিল্লার মানুষজন, তাই না? তাহলে হচ্ছে কি দিব, দ্য পিপল, ওকে। তাহলে মানুষজন, দ্য পিপল অফ ময়মনসিং, সিলেট ঢাকা কুমিল্লা ফরিদপুর পাবনা অ্যান্ড বরিশাল। এই যে সময়, ঠিক আছে, এই সময় মানে কি, সময় মানুষ ব্যয় করে, তাই না? তাহলে ব্যয় ইংরেজি কোনটা এখানে, এই যে স্পেন্ট, ঠিক আছে, স্পেন্ট quite a lot of time in ড্যাশবোর্ডস অ্যান্ড সিং ইন এ স্পেসিফিক স্টাইল। আমরা কি বলতে পারি বলতো, ইন তাদের বোটে, তাই না? তাহলে ইন দেয়ার বোটস, ঠিক আছে, ইন দেয়ার বোটস তাদের বোটে তারা সময় ব্যয় করে, অ্যান্ড সিং এবং গান করে, ইন এ স্পেসিফিক স্টাইল যখন সেল করে, তাহলে যখন ইংরেজি কি ওয়াইল, ঠিক আছে, ওয়াইল, এই যে ওয়াইল হবে, ঠিক আছে, ওকে। আই গেস তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো না? ওকে, হ্যাঁ, এটা লাইভ ক্লাস এবং সবার জন্য ফ্রি, একদম ফ্রি অফ কস্ট, ওকে। তাহলে এইটা দেখো এরকম একটা আছে ডেঙ্গু ফিভার, এটা একটু তোমরা প্র্যাকটিস করবা, খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গু ফিভার বর্তমানে মারাত্মক লেভেলের হচ্ছে হয়েছে। আচ্ছা ম্যাসিং নিয়ে কারো কোনো প্রবলেম কি আছে বলো তো? ম্যাসিংটা তো একটা সহজ জিনিস, তাই না? এটা নিয়ে আমি মনে করি কারো কোনো সমস্যা নাই, তোমরা ইজিলি ম্যাসিং করতে পারবা, তাই না? একদম সহজ। শুধু কয়েকটা বিষয় একটু মাথায় রাখবা, যে প্রথম হচ্ছে তুমি হচ্ছে এইরকম করে না লিখে পুরাটা লেখার ট্রাই করবা, মানে এই ফরম্যাটে লেখার ট্রাই করবা। তারপরে হচ্ছে তুমি যখন লিখবা তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশনের বিষয়টা একটু মাথায় রাখবা, তাহলে বেশি ভালো হবে আর কি। এবং সর্বোপরি যেটা করবা সেটা হলো যে তোমার হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখবা, ঠিক আছে। যদি কোনো সাল ওয়াইজ কোনো ঘটনা থাকে, তাহলে 52 সালের ঘটনা 71 সালের ঘটনা দেওয়ার আগে 52 ঘটনা দিবা, ঠিক আছে। বা 24-এর যদি কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই হচ্ছে তোমার আগে ওই ঘটনাগুলো দিয়ে আস্তে আস্তে তারপরে 24-এর ঘটনায় আসবা, ঠিক আছে। তাহলে এই যে তোমার যে সাবলীলতা সেটা কিন্তু রক্ষা পাবে আর কি, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে যদি নাউন প্রোনাউন দুইটাই থাকে, ধরো নাউনও আছে আবার কি আছে, প্রোনাউনও আছে, মানে কাজী নজরুল ইসলাম নিয়ে থাকলো, আবার হচ্ছে হি দিয়ে থাকলো, তাহলে তুমি দেখতেছো 1-এ আছে হি একে, আর ধরো 2-এ আছে কাজী নজরুল ধরো আছে, তাহলে এক্ষেত্রে তুমি যদি সিরিয়াল ব্রেকও হয় তারপরেও চেষ্টা করবা কাজী নজরুল নাউনটাকে আগে লিখে তারপরে সেকেন্ডে হচ্ছে প্রোনাউনটা লিখতে। এই যে টুকটাক একটু কনসিয়াস মাইন্ড এগুলো লিখলে টিচার অনেক খুশি হয়, বুঝছো, এবং তোমার নাম্বারটাও খুব ভালো আসবে। আচ্ছা তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তো ওইখানে এগুলো তোমরা পারবা, সমস্যা নেই, আই গেস এটা একদম ইজি বিষয়। আর রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে এই তোমরা এটা হচ্ছে রিঅ্যারেঞ্জের তেমন কোনো বিষয় না, বুঝছো, রিঅ্যারেঞ্জের জাস্ট একটা নিয়ম আর কি, যে তোমরা কি কি ফলো করতে পারো। রিঅ্যারেঞ্জ তো সাধারণত দুই প্রকার হয়, একটা হলো হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি মানে কি যে ঘটনা অলরেডি ঘটে গেছে, যে হিস্ট্রি বেসড যেটা, এটাই তোমাদের বেশি আসে, মানে যেগুলো মুখস্থ করতে হয়, যেমন হচ্ছে ওই লায়ার শেপার্ডের কাহিনী, মানে স্টোরি রাইটিংয়ে ওইগুলো থাকে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওই যে ইয়াগুলো থাকে, যে অ্যাস্ট্রোলজার একবার আসছিল, তারপরে হচ্ছে একদিন একটা হচ্ছে ল্যাড, সে হচ্ছে একজনের কাছে গিয়েছিল জ্ঞান অর্জনের জন্য। তারপরে সক্রেটিসের কাহিনী আছে, অ্যারিস্টটলের কাহিনী আছে, আলবার্ট আইনস্টাইনের কাহিনী আছে, মানে যেগুলো হচ্ছে অতীতে ঘটে গিয়েছে, যেগুলো হিস্ট্রি বেসড। তো হিস্ট্রি বেসড জিনিসগুলো তোমাদের বেশি আসে, এটা কিন্তু আবার স্টোরির জন্য ইম্পর্ট্যান্ট, এই জন্য তুমি চেষ্টা করবে এটা হচ্ছে গল্প আকারে, এটা তো গল্পই, এবং ওই গল্প আকারে সুন্দর করে ঘটনার মাথায় রেখে মুখস্থ রাখার ট্রাই করবা। তাহলে এটা কিন্তু শুধু তোমার ক্লাসে এইটা কাজে রাখবে বিষয়টা এমন না, মোটামুটি সব ক্লাসে এগুলো থাকে, ঠিক আছে। সো এটা একটু খুব সুন্দর করে মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এরপরে হচ্ছে দেখো এখানে কয়েকটা আছে বিষয়, এই যে তোমার হচ্ছে এই একটা, ঠিক আছে, এইটা তো ঠিক আছে, এর চাইতে এইটা ওই উইলিয়াম সমারসেট মমের চাইতে তোমাদের হচ্ছে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এইটা, এই তোমাদের এটা মনে আছে, এটা মনে আছে কিনা বলো তো? এই যে ককের কাহিনী তোমাদের মনে আছে? ওই যে গল্প আকারে মনে রাখতে হয়। একদিন মনে করো যে কি হয়েছিল,
একটা হলো যে কুক কুক কী করছিল, তার মাস্টারের জন্য রান্না করছিল, ঠিক আছে। তো রান্না করলে যখন তার মাস্টার আসলো তখন সে লেগ পিস খেতে পছন্দ করে, ঠিক আছে। তোমরা তোমাদের মতো আর কি, তোমরা হয়তো অনেকে লেগ পিস খেতে পছন্দ করো। তো লেগ পিস দেখে যে একটা আছে। তো সাধারণত প্রত্যেকটা হাঁস বা মুরগির কিন্তু 2টা করে লেগ পিস থাকে, তাই না? তো 2টা করে লেগ পিস যখন থাকে, সে যদি এসে দেখে যে একটা লেগ পিস আছে, তার মানে কি ডাল মে কুছ কালা হয়, বুঝছো? তো এক্ষেত্রে সে জিজ্ঞেস করলো কুককে, কি ব্যাপার এখানে একটা লেগ পিস কেন? তো তখন কিন্তু যে কুক সে কিন্তু ইনসিস্ট করলো, জোর দেখালো, আরে না মালিক, এটা হলো একটা লেগের বা একটা পায়ের হাঁস ছিল, ঠিক আছে, বা মুরগি ছিল, হাঁস ছিল আর কি। তো মালিক তো আর অত বোকা না, অত বোকা হইলে তো আর মালিক হয় নাই, বুঝছো? তো সেক্ষেত্রে ও বলতেছে যে তাইলে হচ্ছে আহ, উম, আহ, কিভাবে হয় এটা, আমি তো জীবনে কখনো দেখিনি, আমি সবসময় দেখেছি যে সবসময় হাঁসের হচ্ছে 2টা লেগ হয়। তো ও আবার বলল না, এখানে একটাই ছিল। এও ওদিক দিয়ে জোর করতেছে না 2টা থাকবে, তাহলে বলতেছে এইটার একটা ছিল। সেক্ষেত্রে এবার মালিকের কিন্তু বুদ্ধি, এই জন্যই কিন্তু মালিক, আর এ হচ্ছে স্লেভ, ঠিক আছে। তো ও দেখলো যে বাইরে তোমার হচ্ছে হাঁসরা কি আছে, শুয়ে আছে। তখন সে একটা এরকম করলো, তাড়া দিল, বুঝছো? তাড়া দিলে তো হাঁস কি উঠে যাবে। তখন যখন হাঁস উঠে গেল তখন দেখলো যে ওই হাঁসেরও কি 2টা পা আছে। তো তখন কিন্তু যে কুক ছিল সে কিন্তু ধরা পড়ে গেল, তাই না? তাহলে এই হলো কাহিনী। তাহলে তোমরা যদি গল্প আকারে মনে রাখো তাহলে কিন্তু খুব সহজে এটা মনে রাখতে পারবা। আচ্ছা, ওকে, আমরা গ্রামারে যাওয়ার আগে এই যে রাইটিং এর যে বিষয়টা আছে, রাইটিং নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তো? যে প্যারাগ্রাফ রাইটিং, এগুলোতে তোমরা অনেকে বলো যে ভাইয়া প্যারাগ্রাফ রাইটিং এ কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি প্যারাগ্রাফ রাইটিং এ ভালো করতে চাও, প্রথম কথা যদি ভালো করতে চাও, সেক্ষেত্রে তুমি দেখবা যদি তোমার কোনো ওয়ার্ড লিমিট নাই, ওয়ার্ড লিমিটটা ফলো করতে, প্রথম কথা, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া পেজ কত থাকবে, ঠিক আছে। দেখো পেজের চাইতে, দেখো এক একজনের হাতের লেখা তো এক এক রকম। তো কারোর হাতের লেখা অনেক ছোট ছোট, তো সেক্ষেত্রে যদি তার বলে যে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে, সেক্ষেত্রে তার 200 ওয়ার্ড সর্বোচ্চ 2 পেজ হবে। আবার কারো যদি হাতির মতো হাতের লেখা থাকে, হাতির মতো, তাই না? তাইলে এই হাতির মতো হাতের লেখা থাকলে তার 200 পেজ মানে 200 ওয়ার্ড লিখতে মিনিমাম 5 পেজ লাগবে, ঠিক আছে। তো এই জন্য পেজের কাউন্টিংয়ের চাইতে যদি তোমার ওয়ার্ড লিমিট দিয়ে দেয়, তাহলে ওয়ার্ড লিমিটটা ঠিক রাখা ভালো, ঠিক আছে। আর সবচেয়ে বেশি জরুরি যেটা ওভারঅল রাইটিংয়ের জন্য যদি আমি তোমাদেরকে টিপস দিই, সেটা হচ্ছে রাইটিংয়ে প্লিজ বানান ভুল করবে না এবং গ্রামার মিস্টেক করবো না। বিশেষ করে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গ্রামার ইদানিং ছেলে মেয়েদের খুব 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 ব্যাপক পরিমাণে হচ্ছে ভুল হয়। যেমন আমি যদি বলি দ্য বয়, তাহলে কিন্তু কি হবে, গোজ হবে, বুঝছো? কেননা এটা সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার, আর ভার্বও কি হবে সিঙ্গুলার, ঠিক আছে। তোমরা আবার এটা সিং মনে করো না, বুঝছো, সিঙ্গুলার। আর আমি যদি এটাকে বলি দ্য বয়েস, ঠিক আছে, দ্য বয়েস, এই দেখো দা বয়েস কি হবে, তাহলে গো হবে। তার মানে এটা একটা বিপরীত সম্পর্ক। এখানে যদি এস হয় এখানে এস হয় না, আর এখানে যদি এস না হয় তাহলে এখানে যে দেখো কি হচ্ছে, এস হচ্ছে। তাহলে এই যে টুকটাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস টুলসগুলো আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে বাবা। এইগুলোর একটু ভুল হইলে এই তুমি কেমন হয়, তুমি দিতেছো হি গো টু স্কুল, এটা কেমন ভুল বলো তো? এই ভুল দেখলে তুমি যদি ওইখানে সোনা দানা যাই লিখে রাখো না কেন তোমার প্যারাগ্রাফে, তুমি যতই কঠিন কঠিন ওয়ার্ড লিখে আসো না কেন, এই সব ভুলের জন্য কিন্তু তোমার নাম্বার কেটে নিবে, বুঝছো? সো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভুলগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে, বুঝছো? মানে ভুলগুলো অবশ্যই তোমার সংশোধন করতে হবে, ঠিক আছে। মানে এইগুলো সংশোধন করা ছাড়া কিন্তু প্যারাগ্রাফে খুব ভালো মার্ক মানে আশা করা একদম বোকামি ছাড়া কিছু না। তাছাড়া 3টা বিষয় তো আছে প্যারাগ্রাফের, টপিক, সেন্টেন্স, এগুলো তো তোমরা জানো অবশ্যই, এগুলো একটু মেনটেন করলে ভালো হয়। তারপরে হচ্ছে সাপোর্টিং ডিটেল, সাপোর্টিং ডিটেল, এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন বা কনক্লুডিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। এই এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? কেমন? তাহলে তোমার সুন্দর একটা প্যারাগ্রাফ হবে এবং তুমি খুব ভালো মার্ক পাবা। তবে হ্যাঁ, আমি আবার বলবো, বানান ভুল করবে না, গ্রামার মিস্টেক করবে না। তাহলে তুমি যে রাইটিংই লেখো না কেন, সহজ ভাষায় লেখো, নো প্রবলেম, তুমি খুব ভালো মার্কস পাবা, একদম ট্রাস্ট মি, খুব ভালো মার্কস পাবা। ওকে, তাহলে প্যারাগ্রাফ লেখার এটা বিষয় গেল। এরপর হচ্ছে কমপ্লিটিং এ স্টোরি। এইখানে আমি যে কথাটা বারবার বলি, ঠিক আছে, বারবার যে কথাটা বলি সেটা হলো, তোমার যাই থাকুক না কেন, তুমি
এই যে ক্লাইম্যাক্সটা রাখবা, ঠিক আছে? ক্লাইম্যাক্স, ঠিক আছে? ক্লাইম্যাক্সটা কেমন, মানে এমন একটা জায়গায় যে স্টোরিটা শেষ করবা, যে ওই যে তোমরা যারা মানে সিরিয়ালের কথা জানো, সিরিয়ালে কিন্তু এমন হয় যে এমন জায়গায় সিরিয়ালটা শেষ করে, সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী দিন আমাদের মা বোনেরা যারা আছে তারা কিন্তু রিমোট নিয়ে আধা ঘন্টা আগে বসে থাকে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, ঠিক আছে? এমন একটা আকাঙ্ক্ষা কিন্তু থাকে, ওই জায়গাটায় শেষ করে। এমনিভাবে তুমি চাইলে তোমার স্টোরিটা এমন জায়গায় শেষ করতে পারো যাতে করে এক্সামিনার তোমারে খুঁজে বেড়ায় যে নেক্সট 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 কী হবে, ঠিক আছে? তাছাড়া মোরাল রাখতে হবে, ঠিক আছে? মোরাল রাখাটা খুবই ইম্পর্টেন্ট। মোরাল মোরাল রাখতে হবে। দেখো স্টোরি মানে কি, গল্প, ঠিক আছে? স্টোরি মানে কি, গল্প। এমনিতে গল্প তো দুই ধরনের হয়, একটা হলো ঘটনা ঘটে গেছে, মানে যেটা হিস্ট্রি, একটা হলো ঘটনা তোমারে ঘটাইতে হবে, বুঝছো? তো যে ঘটনা ঘটে গেছে ওইটা তো যে ঘটে গেছে, যেহেতু ওইটা তো তুমি আর বিকৃত করে লিখতে পারবে না, ওটাকে তুমি যেভাবে ঘটে গেছে সেভাবে লিখতে হবে। যেমন এ লায়ার শেপার্ড, তারপরে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, তারপর হচ্ছে থার্স্টি ক্রো, এই যে বিভিন্ন কাহিনী টাহিনীগুলো আছে, ঠিক আছে? এগুলো তো মনে করো যে হিস্ট্রিক্যাল বেসড, একবার ঘটে গেছে, সো যেভাবে আছে কাহিনীটাকে সেভাবে রেখে তুমি নিজের মতো করে লিখবা। আর যেগুলো মনে করো যে ইদানিং ক্রিয়েটিভ স্টোরিটা একটু বেশি পরিমাণে আসতেছে, তুমি রিলেট করে দেখো তোমার স্কুলে কিন্তু ক্রিয়েটিভ স্টোরি বেশি পরিমাণে আসছে। তাই ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে কিন্তু তোমার ঘটনা ঘটাইতে হবে, ঘটনা ঘটে নাই, তোমার এক দুই লাইন দিয়ে তোমাকে হিন্টস দিচ্ছে যে তুমি কোন দিকে নিয়ে যাবা, বুঝছো? তুমি যেদিকে নিয়ে যাও না কেন অবশ্যই ক্লাইম্যাক্স রাখবা এবং একটা মোরাল। তুমি চাইলে এই মোরালটাকে নামও দিতে পারো, ঠিক আছে? মোরালটাকে কি নামও দিতে পারো স্টোরির। তাহলে এই দুইটা বিষয়, এবং ওই যে বারবার আবার বলবো যে অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে বানান ভুল করা যাবে না এবং গ্রামার ভুল করা যাবে না, তুমি ভালো মার্কস পাবা। আচ্ছা, আর পেজের ক্ষেত্রে অনেকে পেজ 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 এটা বলে, দেখো পেজ তুমি যতবারও লিখো সমস্যা নেই, পেজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। টিচারের আরও ভালো হয়, টিচার কিন্তু মানে অনেক টিচারই আমি শুনেছি অনেক স্টুডেন্টের কাছে যে কম লিখলে নাম্বার কম দেয়, বেশি লিখলে ভালো নাম্বার দেয়। তবে হ্যাঁ, কথা হলো যে তুমি কম লিখে যদি তুমি তোমার লেখাটা যদি কোয়ালিটিফুল হয়, অর্থাৎ ওইখানে যদি ভুল না হয়, বানান ভুল না হয়, গ্রামার ভুল না হয়, তাহলে তুমি মোটামুটি নাম্বার পাবা। বাট তুমি অনেক লিখছো, 7-8 পেজ লিখছো, ঠিক আছে? বাট 7-8 পেজ এক লাইনে দুইটা ভুল বা 3-4 লাইন দেখার পরে টিচারের কিন্তু রুচি নষ্ট হয়ে যাবে যে খাতা কি দেখবো। তো প্রথম দিকে যদি তুমি ভুল করো বেশি, প্রথম টিচারের তো দেখতে দেখতে প্রথম দিক থেকেই দেখা শুরু করে, সেক্ষেত্রে প্রথমেই যদি তোমার ভুল হয়ে যায় অনেক, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রতি একটা খারাপ ধারণা চলে আসে যে বুঝি লিখতে পারে না। তাহলে এই যে 7-8 পেজ তুমি কষ্ট করে লিখেছো, উনি আর বাকিগুলো দেখবেন না। কেননা একটা চাল দেখলে কিন্তু হাঁড়ি ভরা ভরা যে ভাতের অবস্থা সেটা কিন্তু জানা যায়, ঠিক আছে? এই জন্য স্টার্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিথিং, ঠিক আছে? ট্রাস্ট মি, প্রত্যেকটা জিনিসের স্টার্টিং খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার স্টার্টিং ঠিক করো, ভালো করো, তুমি কিন্তু ভালো করতে পারবা, তোমার যে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভালো করতে পারবা, ঠিক আছে? ওকে, এইবার দেখো কমপ্লিটিং স্টোরি, এটা তো আমরা দেখেছি। ইনফর্মাল লেটার, এটা তো মনে হয় সবাই লিখতে পারো, ইনফর্মাল লেটার, ঠিক আছে? তোমাদের তো লেটার দুইটা আছে, একটা হলো ফর্মাল, একটা কি ইনফর্মাল, ঠিক আছে? ইনফর্মাল, ফর্মাল হচ্ছে মানে আমরা যেটা বন্ধু বান্ধবদের কাছে লিখি, বন্ধুদের কাছে। আর ইনফর্মাল বলতে আমরা কিন্তু এটাকে কি বুঝি বলো তো, এটাকে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে জানি, অ্যাপ্লিকেশন, তাই না? এটা কিন্তু অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যেটা আমরা হেডমাস্টারের কাছে লিখি। তো তোমরা এর স্ট্রাকচার সবাই জানো যে প্রথমে ডেট দিতে হয়, তারপরে আমি তোমাদেরকে বারবার বলি যে ডেট ফরম্যাট হচ্ছে এইভাবে দিবা না, বা হচ্ছে এই যে এইভাবে, এই যে অনেকে স্ল্যাশ দিয়ে দেয়, এইভাবেও দিবা না, ঠিক আছে? হয় তুমি এইভাবে দিবা, নাইলে হচ্ছে তুমি এইভাবে দিবা আর কি, বুঝছো? এইভাবে দিবা, কিন্তু ওইভাবে দিবা না, ঠিক আছে? ওইভাবে দিলে কিন্তু মানে ওইটা ইনফর্মাল হয়ে যায়। তারপরে এটা তোমরা সবাই জানো, অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এই যে স্যালুটেশন লিখতে হবে, বন্ধুর কাছে যেহেতু লিখছো বা বাবার কাছে লিখবা ডিয়ার দিবা। আবার কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে অনেক সময় ডিয়ার দিই না, ওখানে রেসপেক্টেড দিই, এই যে রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম এরকম দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বডিতে তুমি ইন্ট্রোডাকশন লিখবা, মেইন কাহিনীটা লিখবা, লেখার পরে লাস্টে কনক্লুশন যে নো মোর টুডে, লাভ টু ইউ, তারপরে হচ্ছে বেস্ট রিগার্ডস বা ইয়োর ফ্রেন্ড, এরকম করে দিয়ে একটা লাস্টে খাম দিতে হবে, ঠিক আছে? সবাই কি খাম লিখতে পারো? এই যে দেখো খাম, সবাই কিন্তু পারো। এখানে স্টাম্প দিতে হয়, আর এখানে হচ্ছে মনে করো যে ফ্রম দিতে হয়, আর এখানে হচ্ছে
টু দিতে হয়, ঠিক আছে। এখানে তোমার নাম ঠিকানা এবং এখানে তোমার বন্ধুর নাম ঠিকানা, ঠিক আছে। এইবার ছুড়ে মারবা, তোমার বন্ধুর কাছে যে পড়বে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার ইমেইল তো একদম সোজা জিনিস। ইমেইল হচ্ছে, আমি একটু স্ট্রাকচার লিখে দিই। অনেকে ফ্রম দিয়ে শুরু করে, ফ্রমটা ম্যান্ডেটরি না। এরপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে মনে করো যে সাবজেক্ট দিবা, তারপরে হচ্ছে সাবজেক্ট দিলা যে কি সাবজেক্ট নিয়ে লিখতেছো, এরপরে হচ্ছে তোমার ডিআর সামথিং মানে গ্রিটিং যেটা, তারপরে সব লেটারের মতো, ঠিক আছে, সবই লেটারের মতো। তারপরে লাস্টে দিয়ে হচ্ছে কনক্লুশন, দেন শেষ, কনক্লুশন, ঠিক আছে। ওকে, কনক্লুশন দিয়ে তারপরে কি হবে, শেষ হয়ে যাবে, কনক্লুশন। ওকে, তারপরে হচ্ছে শেষ। আচ্ছা, ওকে, তারপরে ডায়লগ রাইটিং আর কি বলবো বলো। ডায়লগ রাইটিং এ যেটা হচ্ছে মানে করবা না, সেটা হলো এই দয়া করে ডায়লগ রাইটিং এ কেউ হ্যালো হাই, এই যে তোমরা হ্যালো হাই করতেছো ইনবক্সে, ঠিক আছে, বা কমেন্টস বক্সে, এরকম হ্যালো হাই বেশি করবা না, বুঝছো। হ্যালো হাই অন্তত সর্বোচ্চ তুমি 2টা পেয়ার করতে পারো, যে হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপরে আস্তে আস্তে মেইন টপিকে চলে যাবে, ঠিক আছে। তারপরে লাস্টে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন তাড়াতাড়ি বিদায় দিবা, ঠিক আছে। মানে যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, নিঃশেষে প্রাণ করিবে দান, ক্ষয় না তার ক্ষয় নাই, এরকম কোনো বাক্য টাক্য বলার দরকার নাই, বুঝছো। বলতে গেলে কিন্তু তোমার ডায়লগ অনেক বড় হবে, কিন্তু ওটা কোয়ালিটিফুল হবে না। কোয়ালিটিফুল করতে গেলে তোমার যদি ট্রি প্লান্টেশন নিয়ে লিখতে দেয়, তাহলে তুমি ট্রি প্লান্টেশনের ডিফারেন্ট পার্সপেক্টিভস নিয়ে লিখবা। আবার এখানে তোমার ট্রি কি এটা সংজ্ঞা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তুমি বরং ট্রি প্লান্টেশন কখন হয়, ট্রি প্লান্টেশন আমাদের কী উপকার করে, এটা কিভাবে করা যায়, তারপরে এরকম বিষয়াদি নিয়ে তুমি যত বড় করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু ট্রি প্লান্টেশন নিয়ে লিখতে যে বন্ধুর খোঁজখবর নিতে দিয়ে বন্ধুর পুরা মানে গোষ্ঠীর খোঁজখবর নিয়ে নিয়েছো, এটা কিন্তু হবে না, ঠিক আছে। খোঁজখবর কম নিবা, খোঁজখবর নেওয়ার চাইতে বেশি টপিকটা নিয়ে লিখবা, ঠিক আছে। এবং একটা পটভূমি রচনা করে নিবা। সরাসরি ট্রি প্লান্টেশন নিয়ে লিখতে বললেই তুমি সরাসরি বললা, ডু ইউ নো অ্যাবাউট ট্রি প্লান্টেশন, ইয়েস আই নো, থ্যাংক ইউ ভেরি মাচ, এরকম করে শেষ করলে কিন্তু হবে না, ঠিক আছে। ট্রি প্লান্টেশন লিখতে গেলে বন্ধুরা আগে আস্তে আস্তে গাছের নিচে টেনে নিয়ে আসবা, এবং অনেক রৌদ্র একটা দিনের কথা মানে লিখবা আর কি। পটভূমিটা হবে যে রৌদ্র, অনেক রোদ, খুব গরম, ও ইট ইজ ভেরি হোয়াট টুডে, চলো আমরা লেটস সিট আন্ডার দ্য ট্রি। এবার গাছের নিচে যাওয়ার পরে বলবা, ও উই আর ফিলিং কুল, ঠিক আছে। তারপরে বলবা ট্রি আসলেই দরকারি। এই রকম করে পটভূমি তৈরি করতে করতে তুমি তখন ওরে ট্রি প্লান্টেশনে নিয়ে যাবা, যে কেন দরকারি, কিভাবে করতে হয়, কখন করে, কি উপায়ে করতে হয়, কেন করবো, এরকম করে ডিফারেন্ট যে ডাব্লিউএস ওয়ার্ড আছে তুমি যত বড় করতে পারো। তুমি 50 পেজ লেখো, তাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ট্রি প্লান্টেশন নিয়ে লিখবা, আর বানান ভুল করবে না, স্পেলিং মিস্টেক করবে না, তোমার 10-এ 10 দিবে, বুঝছো, পুরাটাই দিবে। আচ্ছা, এটা গেল। তাইলে এইবার আমরা যদি এইটা গ্যাপ ফিলিং নিয়ে আমরা দেখেছি আর কি। গ্যাপ ফিলিংটা একটু আগেই আমরা উইদাউট ক্লু যেটা ওইটা দেখেছি, ওইটাই আর কি গ্যাপ ফিলিং এর যে বিষয়টা, ওইটা আমরা তো দেখলামই। এই যে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কাদের কাদের সমস্যা বলো তো, এই দেখি কাদের কাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে সমস্যা বলো তো, বলো দেখি কাদের সমস্যা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। ওকে, শোনো, কথা শোনো, সেটা হচ্ছে তোমাদের আমাকে জিজ্ঞেস করেছি রাইট ফর্ম অফ ভার্বে কাদের কাদের প্রবলেম আছে। অনেকে অবশ্য বলেছো যে তোমাদের প্রবলেম আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমি তোমাদেরকে দেখো একটু সাজেশনমূলক কিছু কথা বলে দিচ্ছি। তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখবা। দেখো রুল অনেকে পড়ে, তোমরা রুল সবাই জানো যে কোনটা থাকলে কি টেন্স হয়। আমি তোমাদের জাস্ট বেসিকটা একটু জানাই দিই যে রাইট ফর্ম অফ ভার্ব কতগুলো বিষয়ের সাথে রিলেটেড। প্রথমত রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে তোমার টেন্সের সাথে রিলেটেড, অনেক বেশি টেন্স। কেউ যদি চায় যে সেই রাইট ফর্ম অফ ভার্বে এক্সেলেন্সি অর্জন করবে, ফার্স্ট অফ অল তাকে টেন্স সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। প্রথমত টেন্সের স্ট্রাকচার জানতে হবে, এবং এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এমন হয়েছে জানো, আমরা যখন অ্যাডমিশনে ক্লাস নিতে গিয়ে অনেক স্টুডেন্ট এমন পেয়েছি যে দে ডোন্ট নো দ্য স্ট্রাকচার অফ টেন্স। তারা টেন্সের স্ট্রাকচারই জানে না, তারা ভুলে গিয়েছে। এমন না যে তারা পড়েনি, কিন্তু ভুলে গিয়েছে, তাদের মাথায় ওইটা নাই, ঠিক আছে। সো এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। ম্যাথ বলো, ইংলিশ বলো, এটা একদম ম্যাটার অফ প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ব্রেইনে থাকবে। তুমি এটা ভাইবো না যে প্র্যাকটিস না করে তুমি ম্যাথ এবং ইংলিশ বা আদার্স যে সাবজেক্ট আছে এখানে এক্সেলেন্সি অর্জন করবা, ঠিক আছে। সো প্র্যাকটিস করতে হবে টেন্স। আচ্ছা, তাহলে টেন্সের স্ট্রাকচার প্লাস হচ্ছে তোমাকে এখানে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে।
অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে, এটা আমি একটু আগে তোমাদেরকে জানাইছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এরপরে লাস্ট তোমাকে ভয়েসের বিষয়টা জানতে হবে, ভয়েস, ঠিক আছে, ভয়েসের বিষয়টা জানতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ, যে কখন অ্যাক্টিভ হয় কখন প্যাসিভ হয়। ফর এক্সাম্পল দেখো, আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তুমি বুঝতে পারবা যে কেমনে এই মেকানিজমগুলো কাজ করে। আমি লিখলাম দ্য লেটার, এখানে লিখলাম, তারপর হচ্ছে ধরো এখানে আছে রাইট, তারপর এখানে লিখলাম হচ্ছে ইয়াস্টারডে, ইয়াস্টারডে। বলো তো কি হবে? হয়তো অনেকের মাথায় হুট করে চলে এসেছে যে এটা হবে, কিন্তু এবার দেখো তো, আমি দেখবো, আমি তোমাদেরকে দেখাবো যে এই তিনটা বিষয় ওয়ান বাই ওয়ান কিভাবে কাজ করে। প্রথমে তুমি দেখবা যে টেন্স, এই যে বাক্যটা আছে, প্রথমে একটা সেন্টেন্স শুরু হওয়ার মানে কোথায় শেষ হয়েছে, ফুল স্টপ, যতদূর পর্যন্ত ফুল স্টপ নয় ততদূর পর্যন্ত ওই সেন্টেন্সের বিস্তৃতি। যেখানেই দেখবা যে ফুল স্টপ, দ্যাট মিনস ওই সেন্টেন্সটা এন্ড, শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি দেখবো ওই সেন্টেন্সের টেন্সটা তুমি কিভাবে লিখবা। তোমাকে টেন্স আইডেন্টিফাই করতে কে সহায়তা করবে? আমি করব? আমি যে বলে দিয়ে আসবো এক্সাম হলে যে এই সেন্টেন্স এই টেন্সে লেখো? না, তোমাকে টেন্স চিনতে সহায়তা করবে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কেননা অ্যাডভার্ব হচ্ছে সময়ের ধারণা দেয়। তো তুমি দেখবা যে ওইখানে অ্যাডভার্ব কোনটা আছে। ফর এক্সাম্পল এখানে কিন্তু অ্যাডভার্ব এটা আছে, তোমরা কিন্তু এই রুলস অবশ্যই পড়েছো যে ইয়েস্টারডে, অ্যাগো, তারপরে হচ্ছে প্রিভিয়াস ডে, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরে নাও, তারপরে অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, জাস্ট, তারপরে হচ্ছে তোমার আদার যে বিষয় আছে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এগুলো তোমরা পড়েছো। টুমরো থাকলে বা দ্য নেক্সট ডে থাকলে এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এগুলো কিন্তু তোমরা পড়েছো, মাস্ট পড়েছো, ঠিক আছে। তো ওই রকম কোনো সাইন আছে কিনা তুমি দেখবা ফার্স্ট অফ অল। তাহলে এখানে দেখলে একটা সাইন আছে ইয়াস্টারডে, দ্যাট মিনস এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। এখানে তোমার কাজ শেষ না। এবার তোমাকে দেখতে হবে যে এটা ভয়েস কি অ্যাক্টিভ না প্যাসিভ। তোমাদেরকে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস হলে কি হয়, অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে, আর প্যাসিভ ভয়েস কি সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। তুমি দেখো তো লেটারকে নিজে নিজে রাইট করতে পারে? নো ওয়ে, এটা তো সুযোগ নাই। তার মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, রাইট, প্যাসিভ ভয়েস। সো পাস্ট ইনডিপেন্ডেন্ট প্যাসিভ ভয়েস মানে হলো, আমরা জানি যে সাবজেক্ট হবে ওয়াজ বা ওয়ার থেকে একটা হবে। এখন ওয়াজ হবে নাকি ওয়ার হবে সেটা কিন্তু তোমাকে চিনতে সহায়তা করবে কোনটা বলো তো? ভয়েস, এই যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ইয়েস নাই, দ্যাট মিনস এটা সিঙ্গুলার, তার মানে ওয়াজ রিটেন হবে, ঠিক আছে। কি হবে? ওয়াজ রিটেন। দেখছো কিভাবে কাজ করে মেকানিজমটা? ওয়াজ রিটেন। সো তোমার যদি আনকমন আসে তুমি মাস্ট এইভাবে কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে। ওকে, তাছাড়া রুল তোমরা সবাই জানো। চলো তো আমরা একটা সলভ করি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তাহলে বাংলাদেশ একদম ফুল, মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই যে দেখো এখানে দুইটা নাউন আছে, প্রসপারিটি আর এখানে হচ্ছে দ্য কান্ট্রি। প্রিপজিশন সাধারণত দুইটা নাউনকে আলাদা করে। এখন প্রি মানে কি বলো তো? প্রি মানে কি? প্রি মানে পূর্বে, ঠিক আছে। তো পূর্বে মানে হলো এই পূর্বের নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, পূর্বের নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে প্রিপজিশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য বার্ডস অফ দ্য ট্রি, আমি বললাম দ্য বার্ডস অফ দ্য ট্রি। এবার দেখো এখানেও কিন্তু দুইটা নাউন আছে, তাই না? কয়টা নাউন আছে এখানে? ভালো করে দেখো, এখানে কিন্তু দুইটা নাউন আছে। এই যে এই একটা আর হচ্ছে তোমার এই যে এই একটা, এই যে এই একটা আর হচ্ছে এই একটা, ঠিক আছে। এবার আমরা বলছি প্রিপজিশনের পূর্বেরটা অনুযায়ী, তাহলে বার্ডস হচ্ছে প্লুরাল, এই জন্য কিন্তু এখানে আর হবে, ঠিক আছে। ওকে, তো এইখানে প্রসপারিটি সিঙ্গুলার, এই জন্য তুমি হচ্ছে সিঙ্গুলারটা বসাবা। প্রথমত তোমাকে তো একটু কষ্ট করে বের করতে হবে বাবা যে এখানে আসলে অর্থ অনুযায়ী কোনটা হবে। তাহলে ডিপেন্ড, এই যে মানে অন থাকলে নির্ভর করে অর্থে ইয়া হয়, ডিপেন্ড হয়। তাহলে তোমার হচ্ছে ডিপেন্ড, ওইটা সিঙ্গুলার হবে ডিপেন্ডস, তাই না? ডিপেন্ডস। ওকে, এরপরে ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। সো উই শুড অল ট্রাই টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি বাই, এই যে এটাও তোমরা শিখেছো, প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়, প্রিপজিশন প্লাস ভার্বের আইএনজি, তাই না? প্রিপজিশন প্লাস কি হয়? ভার্বের আইএনজি হয়। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রুল, প্রায় আসে, ঠিক আছে। ওকে, তাহলে বাই কি আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ওয়ার্কিং। তাহলে এখানে কি হবে?
ওয়ার্কিং, তাই না? এখানে হবে কি ওয়ার্কিং হার্ড। উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদের লেজি লাইফ এ করা উচিত না। নো নেশন ড্যাশ উইথাউট ইন্ডাস্ট্রি, তাহলে আমরা বলতে পারি কি মানে করতে পারে না, মানে উন্নতি করতে পারে না, তাহলে ক্যান প্রসপার, ঠিক আছে? নো নেশন ক্যান প্রসপার, ঠিক আছে? ক্যান প্রসপার, প্রসপার, ওকে। তাহলে উন্নতি করতে পারে না উইথাউট ইন্ডাস্ট্রি, মানে কঠোর পরিশ্রম ছাড়া। ইট ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলতে পারি ইট শুড বি রিমেম্বার দ্যাট, ঠিক আছে? ইট শুড বি রিমেম্বার দ্যাট, এটা স্মরণ রাখা উচিত যে তোমার কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাহলে ইফ উই মেক, এই যে একটা কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন মানে কি? ফার্স্ট কন্ডিশন তোমরা জানো কন্ডিশন কত প্রকার? কন্ডিশন হচ্ছে 3 প্রকার। তাহলে ফার্স্ট কন্ডিশনে হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, আই উইল গো, তাই না? যে এখানে প্রেজেন্ট টেন্স থাকে এবং এখানে কি থাকে উইল প্লাস অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে উইল বিকাম, তার মানে কি অবশ্যই অবশ্যই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার রিসোর্সেস বাংলাদেশ উইল বিকাম প্রসপারাস, ঠিক আছে? একদম সোজা জিনিস, কিন্তু কোনো কঠিন জিনিস না, 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা এটা তোমরা একটু প্র্যাকটিস করে দাও তো, জাস্ট 5টা আছে, আমাকে জাস্ট 2-3 মিনিটের মধ্যে একটুখানি আবার আরেকবার একটু ইনবক্সে দিয়ে দাও প্লিজ, ঠিক আছে? জাস্ট 2-3 মিনিটের মধ্যে। ওকে সো তোমরা অনেকে পার্টিসিপেট করে ফেলেছো অলরেডি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট ইউ, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা হচ্ছে অনেকেই পার্টিসিপেট করেছো, ভেরি গুড। আচ্ছা তো চলো আমি মিলাই দিচ্ছি, তো আমাকে বলো যে কয়টা হয়েছে। এ প্রভার্ব প্রথমে কি হবে, যে একটা প্রভার্ব বলে, এক্ষেত্রে কিন্তু আমরা বলি যে প্রভার্ব গোজ দ্যাট, ঠিক আছে? প্রভার্ব গোজ দ্যাট সাইমন সাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে? কারোর জন্য কি করে না? অপেক্ষা করে না। আচ্ছা ভালো কথা, তাহলে অপেক্ষা করছে না, তাহলে আমরা কি অপেক্ষা করাবো না? কিন্তু তোমাদের একটা কবিতা আছে দেখবে ক্লাস 9-এ পড়লে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান স্টপ ইউর ক্যারাভ্যান, এরকম কিন্তু সুন্দর একটা কবিতা আছে, ঠিক আছে? বাট এখন না, ওটা আমরা 9-এ পড়বো ইনশাআল্লাহ। সিন্স দ্য ডন অফ দ্য সিভিলাইজেশন, একেবারে সভ্যতার শুরু থেকে, টাইম ইজ মুভিং, সময় সামনে যাচ্ছে, ঠিক আছে? এই যে অনেকে করেছো। আচ্ছা এখানে তো গোজ নাই তাই না, তাহলে সেইজ হবে আর কি। আচ্ছা অনেক এই যে আব্দুল্লাহ জাবির, তুমি সেইজ কে যেন হচ্ছে সেইজ দিছিল, এই যে কে জানি সেইজ দিছে, মহি সেইজ দিয়েছে, ঠিক আছে? না না এটা করা যাবে না, এখানে কিন্তু গোজ আছে, তুমি হয়তো বা ভুলে সেইজ দিছো, ভুলে কিন্তু সেইজ দেওয়া যাবে না। ওকে তাহলে ডন অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকে, টাইম ইজ মুভিং, সময় সামনের দিকে যাচ্ছে, ইট গোজ অন অ্যান্ড অন, এটা অবশ্যই সামনের দিকে যাচ্ছেই যাচ্ছে যাচ্ছে। ইট কি এনি রেস্ট, এটা কি কোনো বিশ্রাম নেয়? নো ইট ডাজন্ট টেক এনি রেস্ট, এটা কোনো বিশ্রাম নেয় না। লস্ট হেলথ মে বি, এই যে বি ভার্বের পরে V3 হয়, তাহলে পুনরায় অর্জন করা যেতে পারে, তাহলে রিগেইনড মে বি রিগেইনড বাই মেডিসিন অ্যান্ড প্রপার কেয়ারিং অ্যান্ড নার্সিং। লস্ট ওয়েলথ বাই ডিন্ট অফ হার্ড লেবার, আচ্ছা আমরা লস্ট ওয়েলথ তো চেষ্টা পরিশ্রমের মাধ্যমে এ করতে পারি, বাট লস্ট টাইম ক্যান নট বি রিকভার্ড বাই এনি মিনস, ঠিক আছে? এনি মিনস, ওকে। আচ্ছা তাহলে এখানে তুমি হচ্ছে হেলথ মে বি রিকভার্ড দিতে পারো বাই মেডিসিন, আর এখানে ক্যান বি রিগেইনড বাই এনি মিনস, ঠিক আছে? লস্ট টাইম ক্যান বি রিগেইনড দিবা লাস্টেরটা ডিটা, ঠিক আছে? তাছাড়া হচ্ছে রিগেইন আর সিটা রিকভার দাও, ঠিক আছে? তাহলে ভালো হবে, ওকে। আচ্ছা ভালো কথা, ওকে। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাহলে আমাদের যে সফলতা সেটা কিন্তু তুমি যদি টাইম ঠিকঠাক ইউজ করো সেটার উপর ডিপেন্ড করবে। ইফ উই মেক প্রপার ডিভিশন অফ আওয়ার টাইম, আমরা যদি সময় ঠিকঠাক ব্যবহার করি, ডু আওয়ার ডিউটিস অ্যাকর্ডিংলি, আমরা যদি আমাদের ডিউটি পালন করি, উই আর শিওর দ্যাট উই উইল বি টু মার্স ইন লাইফ অ্যান্ড রিচ দ্য চেরিশড গোল অফ আওয়ার লাইফ, ঠিক আছে? অ্যান্ড রিচ দ্য চেরিশড গোল অফ আওয়ার লাইফ। এখন বলো তোমাদের কয়টা হয়েছে, এই সবাই বলো কয়টা হয়েছে, কয়টা হয়েছে, কয়টা হয়েছে? হাউ মেনি বলো কয়টা হয়েছে? এই তো বাহ, সবার ঠিকঠাক হয়েছে তাই না? ভেরি গুড, এই তো গুড, এই তো যারা যারা লিখছো ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ঠিকঠাক হয়েছে তোমাদের, ভেরি গুড। 1 আর 2 হয় নাই তাই না? সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সট হবে। ভেরি গুড, তোমরা পার্টিসিপেট করেছো, এটাই তো অনেক বড় বিষয় আমার জন্য, অনেক বড় পাওয়া। এবার দেখো চেঞ্জিং সেন্টেন্সে যাবো আমরা, ঠিক আছে? এটা একটা আমাদের মনে করো যে ভীতিকর টপিক অনেকের জন্য। তো এইখানে তোমাদের কি থাকবে, এখানে তোমাদের ভয়েস থাকবে, এখানে তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ এক্সক্লামেটরি থাকবে, তারপর হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ভাইস ভার্সা থাকবে, প্লাস অপটেটিভ থাকবে এবং হচ্ছে
তোমার টেন্স থাকতে পারে, ঠিক আছে? ওকে, তো এইখানে তোমরা সবচেয়ে কোনটা নিয়ে স্ট্রাগল করো আমাকে একটু বলো তো, কোনটা নিয়ে তোমরা স্ট্রাগল করো বেশি বা কোনটা নিয়ে সমস্যা হয় সেটা একটু আমি দেখাই দিব, আমরা তো প্র্যাকটিস করব। তাছাড়া হচ্ছে কোনটা নিয়ে তোমরা স্ট্রাগল করো বলো তো আমাকে একটু, বলো বলো সবাই বলো, কোন কোন পোর্শন নিয়ে তোমার বেশি সমস্যা হয় চেঞ্জিং সেন্টেন্সের, কোন বিষয়টা নিয়ে বলো দেখি। সবাই ঘুমাই গেছো? ওঠো ওঠো। আচ্ছা লিখতেছো, ওকে ফাইন, লেখো কোনটা নিয়ে সমস্যা হয় বলো। ওকে, কেউ কিছু বলতেছো না, তাহলে আমি শুরু করতেছি প্রথম থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা বলতে থাকো, আমি প্র্যাকটিস করাই দুই একটা। দেখো, ডোন্ট লুক ডাউন আপন, এই যে যখন ডু নট বা ভার্ব দিয়ে শুরু হয় তখন হচ্ছে আমরা লেট দিয়ে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি লেট ব্যবহার করা হয়। লেট কি ফর ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বাক্য সেন্টেন্স, ঠিক আছে? লেট, তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে লেট নট দ্য ফোর বি লুকড ডাউন আপন, এটা তোমরা সবাই পারবা আই গেস, ঠিক আছে? এটা তোমরা সবাই পারবা, লেট নট দ্য ফোর বি লুকড ডাউন আপন। এরপর সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে ইন্টারোগেটিভ পড়তে বলেছে। ইন্টারোগেটিভ পড়া মানে কি, যদি এটা অ্যাফার্মেটিভ থাকে এটাকে নেগেটিভ করে দিতে হবে এবং অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। সো যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু বা ডাজ হয়, ডু বা ডাজ হয় হচ্ছে ফর প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এটা কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর ডিড হবে কোন টেন্সের জন্য? ডিড হবে হচ্ছে পাস্ট টেন্সের জন্য, পাস্ট টেন্স, ঠিক আছে? ডিড হবে পাস্ট টেন্স। তাহলে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ নোটিসড একটা পাস্ট টেন্স, সো কোনটা হবে? ডিড হবে, তাই না? তাহলে ডিডেন্ট আই নোটিসড, নোটিসড আবার হবে না যেহেতু ডিড অলরেডি দিয়েছি, তাহলে ডিডেন্ট আই নোটিস আ ভেরি নাইস ডিয়ার, সাডেনলি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, অথবা তুমি সাডেনলি শুরুতেও দিতে পারো, ঠিক আছে? সমস্যা নেই। এবার দেখো ইট অনলি, যে অনলি থাকলে কি হয় বলো তো? নেগেটিভে নান বাট বা নাথিং বাট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইট নাথিং বাট রিমেইনড স্লিপিং, ঠিক আছে? ইট নাথিং বাট রিমেইনড স্লিপিং। ওকে, হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? ইট স্লেপ্ট আ ভেরি সাউন্ড স্লিপ, ঠিক আছে? ইট স্লেপ্ট আ ভেরি সাউন্ড স্লিপ। ওকে, একদম সোজা। এ ডিয়ার ইজ ফাউন্ড নো ওয়্যার বাট, এই যে নো ওয়্যার বাট মানে হচ্ছে নাথিং বাট, তাহলে এর বদলে তুমি অনলি লিখে দিবা, অনলি, ঠিক আছে? অনলি, তাহলে এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য জু নাও, ঠিক আছে? অনলি ইন দ্য জু নাও, একদম সোজা জিনিস, তোমরা পারবা। আচ্ছা, অনেকে ডিগ্রি নিয়ে আমার কাছে জানতে চেয়েছিলা, ডিগ্রি, তাই না? আচ্ছা, আমি ডিগ্রি নিয়ে একটুখানি বলি, দাঁড়াও। ডিগ্রি একদম সোজা জিনিস, ডিগ্রি। ওকে, তোমরা এই শখটা মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না তোমাদের, এই শখটা খালি মাথায় রাখবা। এই যে এরকম বড় করে একটা শখ আঁকাও, এটাকে তুমি হচ্ছে 3 ভাগে ভাগ করবা। উপরে লেখা হলো, এখানে লিখবো হলো পজিটিভ, এখানে লিখবা হলো সুপারলেটিভ। আচ্ছা, এখানে সুপারলেটিভ লেখার দরকার নেই, সুপারলেটিভটা পরে লেখো। এখানে লিখবো হলো কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ, আর লাস্টে লিখো হলো সুপারলেটিভ, ঠিক আছে? সুপারলেটিভ। ওকে ফাইন, এবার চলো আমরা একটু দেখি যে কখন কোনটা কিভাবে হয়। এই শখটা তুমি কিচ্ছু মাথায় না রাখো, এই শখটা অন্তত মাথায় রাখবা যে দুইটা জাস্ট। যদি পজিটিভে থাকে হলো নো আদার, ঠিক আছে? নো আদার, তাইলে কম্পারেটিভে হয় হলো দেন এনি আদার, আর এখানে হয় হলো দা। আচ্ছা, এখানে যদি থাকে ভেরি ফিউ, ভেরি ফিউ, তাহলে এখানে থাকবে হচ্ছে, হবে হচ্ছে দেন মোস্ট আদার, আর এইখানে হবে হচ্ছে তোমার অন অফ দা, অন অফ দা। এবার একটা জিনিস যেটা তুমি মাথায় রাখবা অবশ্যই, সেটা হলো মনে রাখবা এইগুলো হলো সিঙ্গুলার, সিঙ্গুলার, আর এইগুলো হচ্ছে প্লুরাল। কেমন? এগুলো হচ্ছে প্লুরাল। দেখো ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি যদি বলি হি ইজ, আমি যদি বলি যে হি ইজ অন অফ দ্য বেস্ট বয়েজ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা কি হবে বা কিভাবে আমরা এটা সামনে আগাবো, এটা কিন্তু আমরা এই যে অন অফ দেখে বুঝতে পারতেছি, অন অফ, তাই না? তাহলে অন অফ যদি থাকে সেটা প্রথম ঘর না দ্বিতীয় ঘর? অবশ্যই হচ্ছে দ্বিতীয় ঘর, কেননা দেখো এইখানে কিন্তু কি আছে? অন অফ আছে, যে এইখানে আছে দেখো, এই যে অন অফ। তাহলে যদি অন অফ থাকে সেক্ষেত্রে আমি লেখার সময় নিঃসন্দেহে আমি যখন এটাকে পজিটিভ করবো তাহলে ভেরি ফিউ দিয়ে করবো, তাহলে লেখো ভেরি ফিউ,
ভেরি ফিউ বয়েজ, আমরা জানি যে ভেরি ফিউর পরে কি হয়, প্লুরাল হয়, তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড, বেস্টের পজিটিভ গুড, অ্যাজ লাস্টে কি আছে, হি আছে। ওকে ফাইন, পজিটিভ করে দিলাম। এবার এটাকে যদি আমরা কি করবো বলো তো, এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে দেখো আমাদের কি করতে হবে, দেন মোস্ট আদার এটা নিয়ে আসতে হবে। তাহলে আমি দিব হচ্ছে হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েস, ঠিক আছে, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েস। তাহলে জাস্ট এই দুইটা যদি তুমি মাথায় রাখো তাহলে তোমাদের যে ডিগ্রি আসে তুমি ইজিলি একদম পেরে যাবা। তোমাদের যে ডিগ্রি আসে না, এই দুইটা জাস্ট একটু মাথায় রাখবা, ইজিলি তুমি পেরে যাবা একদম। ওকে আচ্ছা, তাইলে এইটা দেখি আমরা একটু করি। ক্রিকেট ইজ, দেখো এখানে কিন্তু কি হবে তোমরা বুঝতেই পারছো, যেহেতু এখানে ইজ আছে তাহলে ইজেন্ট হবে। ইজেন্ট ক্রিকেট আ ভেরি এক্সাইটিং গেম, পিপল এনজয় দিস গেম। আচ্ছা, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এটা প্যাসিভ করতে বলতেছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি করি, প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করি। তাহলে এখানে আমরা প্রথমে দিস গেম নিয়ে আসবো, দিস গেম। টেন্স অনুযায়ী আমরা কি ব্যবহার করি, অক্সিলারি ভার্ব, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম ইজ আর এর মধ্যে একটা হবে, ইজ হবে। এবার V3 করে দেব, ইজ ইনজয়েড, তারপরে বাই নিয়ে আসবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই আসে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দিব, শেষ। ঠিক আছে, একদম সোজা জিনিস। ইট ইজ আ ভেরি কস্টলি গেম, নেগেটিভ করতে বলছে। তাহলে কস্টলি যেটা, কস্টলির অ্যান্টোনিম কি হবে বলো তো, কস্টলির অ্যান্টোনিম কি হবে? ইট ইজ নট আ তোমার হচ্ছে আমরা বলতে পারি যে ইজি গেম, বা কস্টলি যেটা এটা হচ্ছে ব্যয়বহুল, বা হচ্ছে আমরা বলতে পারি যে এটা কোনো হচ্ছে মানে ফ্রি গেম না, ঠিক আছে, ফ্রি অফ কস্ট গেম না। ইট ইজ নট আ ফ্রি অফ কস্ট গেম অ্যাট অল, এটা কিন্তু আমরা লিখতে পারি। ইট ইজ নট আ ফ্রি অফ কস্ট গেম অ্যাট অল, এরকম কিন্তু লিখতে পারি। কারণ আমরা জানি যে যখন ভেরি থাকে তখন নেগেটিভে এটা কি হয়ে যায়, অ্যাট অল হয়ে যায়। ঠিক আছে, ওকে। নোবডি ডিসলাইক ইট, নোবডি ডিসলাইকস ইট, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভে লিখতে পারি যে এভরিবডি হেটস ইট। ঠিক আছে, কি লিখতে পারি, এভরিবডি হেটস ইট অ্যাফার্মেটিভে। আই উইশ আই কুড প্লে ইট, ঠিক আছে, উড দ্যাট আই কুড প্লে ইট, এরকম কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, উড দ্যাট আই কুড প্লে ইট, এরকম কিন্তু আমরা লিখতে পারি আর কি। ঠিক আছে, আই উইশ আই কুড প্লে ইট মানে কি, উড দ্যাট আই কুড প্লে ইট, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে মোটামুটি এগুলো সহজ আছে, তোমরা পারবা। আচ্ছা, ন্যারেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তো, ন্যারেশন বলো দেখি, ন্যারেশন নিয়ে কার কি প্রবলেম হয়? আচ্ছা বলো দেখি, ইয়া নিয়ে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো বিষয় আছে কিনা বলো দেখি। কমপ্লিটিং সেন্টেন্স সব ঠিকঠাক? কমপ্লিটিং সেন্টেন্স বলো দেখি। আচ্ছা ঠিকঠাক, তাই তো? ওকে, দেখো ন্যারেশন নিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো, জাস্ট কয়েকটা কথা, তাহলেই তোমরা বুঝতে পারবা যে ন্যারেশন কত সহজ জিনিস। ঠিক আছে, ন্যারেশন, হ্যাঁ চিপ, কস্টের জায়গায় চিপ দিতে পারো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, চিপ, চিপও হবে, এটাও হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, ন্যারেশন নিয়ে একটু কথা বলি। সেটা হলো, তোমরা তো জানো যে ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি, যেটা হলো যখন আমি আমার কথা নিজে বলি, ঠিক আছে, সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। আর আমার কথা যখন অন্য আরেকজন বলে দিবে তখন সেটা ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, ডিরেক্ট ন্যারেশনে সবসময় এরকম কোটেশন মার্ক থাকে, অন্যদিকে ইনডিরেক্ট ন্যারেশনে দেখো কোনো কোটেশন মার্ক থাকে না। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে আমরা জানি যে ন্যারেশনের যে বিষয়টা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ডিরেক্ট ন্যারেশনকে। ঠিক আছে, একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। ফর এক্সাম্পল আমরা যদি এইটাকেই চিন্তা করি তাহলে এইটা হলো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এটা হলো রিপোর্টিং ভার্ব, যেখানে কোনো কি থাকে না, কোটেশন মার্ক থাকে না। আর রিপোর্টেড স্পিচ যেটা আছে এটা সবসময় যে ইনভার্টেড কমার মধ্যে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার আগে থাকে, আর দুই ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকে ওটাকে রিপোর্টেড স্পিচ বলে। ঠিক আছে, এই দুটো জানা খুবই ইম্পর্টেন্ট। এইবার সাবজেক্ট অবজেক্ট, এটা তোমরা জানো, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অবজেক্ট মানে হলো এই যে হি সেইড টু মনিকা, এটা হলো রিপোর্টিং ভার্ব অংশ, তো এটা সাবজেক্ট, মনিকা হলো অবজেক্ট। এটা তোমরা জানো যে ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। আচ্ছা, এটা গেল। এবার দেখো আমি তোমাদেরকে একটু বলে দিই যে 5টা অংশ, এরপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করো না, তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এটার পরে ক্লাস শেষ করে দিব। 5 চেঞ্জেস অফ ন্যারেশন, এটা একটু মাথায় রাখবা। 5 চেঞ্জেস অফ ন্যারেশন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে কোন কোন জিনিস চেঞ্জ করতে হয়। ওকে, নাম্বার 1, তুমি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করবা, রিপোর্টিং ভার্ব এটা কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নাম্বার 2, তুমি কমাটা চেঞ্জ করবা, কমা চেঞ্জ
অ্যান্ড কানেক্টর অ্যাড করতে হবে, কানেক্টর অ্যাড। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 3 হলো তুমি পার্সন চেঞ্জ করবা, পার্সন চেঞ্জ। নাম্বার 4 হচ্ছে টেন্স চেঞ্জ, ঠিক আছে, টেন্স চেঞ্জ। আর নাম্বার 5 হচ্ছে, এটা হলো অপশনাল, যদি থাকে তা থাকলো, না থাকলে না থাকলো, আমার কি, অ্যাডভার্ব চেঞ্জ, ঠিক আছে, এটা হলো অ্যাডভার্ব চেঞ্জ। ওকে, তাহলে এই 5টা বিষয় কিন্তু তোমার মাথায় রাখতে হবে। দেখো একটা এক্সাম্পল দিই, হি said to me, okay, I am going now, ওকে। তাহলে দেখো এখানে প্রথমে আমাকে দুইটা জিনিস খুঁজে বের করো তো, একটা রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, খুব সহজে বুঝতে পারছো যে এইটা হলো রিপোর্টিং ভার্ব অংশ, ঠিক আছে, আর ভি, আর এইটা হলো যেটা কোটেশন মার্কের মধ্যে আছে, এটা হলো রিপোর্টেড স্পিচ অংশ, তাই না, রিপোর্টেড স্পিচ অংশ আর এস। তাহলে আমরা যখন পরিবর্তনগুলো করব তখন দেখো 1 বাই 1 করি। প্রথমে আমরা যেটা করব সেটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব, তাই না। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে গেলে আমরা যেটা করব সেটা হলো রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা, এটা কিভাবে হয় জানো, এটা কিন্তু তোমার সেন্টেন্স অনুযায়ী হয়। রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেই অনুযায়ী কখনো টোল্ড, কখনো হচ্ছে তোমার আস্কড, এরকম বসে। তাহলে দেখো তো এটা কোন সেন্টেন্সে আছে, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে হচ্ছে, তো আমি চাইলে সেইডও রাখতে পারি, হি সেইড টু মি এরকম রাখতে পারি, অথবা আমি কিন্তু কি টোল্ড দিতে পারি, ঠিক আছে, হি সেইড টু মি অথবা হি টোল্ড মি দিতে পারি, হি টোল্ড মি দিতে পারি। এরপর হচ্ছে ড্যাট লিখবো, ঠিক আছে, মানে ওই যে কমার পরিবর্তে যেটা আছে, এই যে কমা চেঞ্জ, এর পরিবর্তে আমরা কানেক্টর বা কনজাংশন অ্যাড করবো ড্যাট। তাহলে হি সেইড টু মি দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট। এরপর পার্সন চেঞ্জ করবো। আমরা জানি ফার্স্ট পার্সন যেটা, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়, তার মানে হি। তাহলে এটা আই পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, হি। তাহলে হি, ঠিক আছে, হি দিলাম। এবার টেন্স, ওখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হি ওয়াজ গোয়িং নাও, এই যে অ্যাডভার্বের চেঞ্জ, নাও থাকলে কি হয়, দেন, হি ওয়াজ গোয়িং দেন। শেষ। এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখলেই কিন্তু তোমার সুন্দর একটা ন্যারেশন হয়ে যাবে। এটা কোনো মানে কঠিন কোনো বিষয় না, একদম সহজ জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এই যে সবাই কিন্তু ঠিকঠাক লিখেছো, সবাই ঠিকঠাক লিখেছো, ঠিক আছে, সবারটা ঠিক আছে, তোমরা আসলেই পারো, বুঝছো, গুড। আচ্ছা, হ্যাঁ ঠিকঠাক লিখেছো। ওকে, তাহলে মোটামুটি এইগুলাই ছিল আর কি আমাদের, মোটামুটি যেগুলো থেকে তোমাদের প্রবলেম হয় সেগুলো আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি। এরপরেও তোমরা যেমন কয়েকজন বলতেছো রাইটিং পার্টের সাজেশন, দেখো রাইটিং পার্টের সাজেশন বলতে আমি এতটুকুই বলবো যে রাইটিং পার্ট প্রিভিয়াস ইয়ারের যেসব টোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে স্যার ম্যাডামরা হচ্ছে কোশ্চেন করে, ঠিক আছে। তো প্রিভিয়াস যে জেএসসি কোশ্চেনগুলো আছে, 19 সাল লাস্ট হয়েছিল আমাদের সময়, না আমরা তো আরও অনেক আগে দিয়েছি। তো ওই কোশ্চেনগুলো 19, 18 বা 17 সালের যে কোশ্চেনগুলো আছে ওগুলো একটু দেখবা, আই গেস এটাই তোমার জন্য এনাফ হবে, ঠিক আছে। হ্যাঁ, ন্যারেশন একদম ইজি, ন্যারেশন একদম ইজি। প্যাসিভ টু অ্যাক্টিভ, তাই না, তুমি যদি অ্যাক্টিভ টু প্যাসিভ চিন্তা করো তাহলে তুমি প্যাসিভ টু অ্যাক্টিভ পারবা, সমস্যা নেই। জাস্ট একটুখানি ঠান্ডা মাথায় ভাববা যে ওইখানে যে চেঞ্জগুলো করেছো এখানে তার বিপরীত চেঞ্জটা করবা, মানে নতুন এমন কোনো বিষয় না, ওইখানে যে চেঞ্জ এখানে তার বিপরীত চেঞ্জটা। তাহলে তুমি যদি ওইটা পারো এটা একদম ইজিলি পারবা, ট্রাস্ট মি। তুমি খাতা কলম নিয়ে বসো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, পারবা। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? প্যাসেজ ন্যারেশন তুমি এই ন্যারেশন পারলে তো প্যাসেজ ন্যারেশন ইজিলি পারবা, ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের প্যাসেজ ন্যারেশন 9, 10-এর মতন বা 11, 12-এর মতো না, যেটা অনেক বড়, তুমি স্পিকার লিসেনার খুঁজে পাচ্ছ না, বিষয়টা এমন না। তোমাদের ছোট আসে একদম, এবং ওইটা সহজেই পারা যায় আর কি, ইজিলি পারা যায়, ঠিক আছে, ইজিলি পারা যায়। প্যাসেজ ন্যারেশন মানে হলো এই যে আমি তো এখানে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা ধরো একটা মানে কনটেক্সট অনুযায়ী দিবে, যে মাদার সেইড টু হার সন ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে, সরি, এরকম করে মানে একটা সেন্টেন্স আকারে দিবে। তো তুমি 1 বাই 1 চিন্তা করবা, তুমি তো এমন না যে সব একসাথে চিন্তা করছো, তুমি একটা সেন্টেন্স ওয়াইজ চিন্তা করবা, তাহলেই তো হয়েছে, ওইটাই তো প্যাসেজ ন্যারেশনের আর কি। আচ্ছা, সামারি কিভাবে শুরু করবা, তাই না। সামারি শুরু করা তো একদম ইজি বিষয়, ঠিক আছে। তুমি চাইলে সরাসরি হচ্ছে একেবারে লিখতে পারো, বা তুমি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এভাবে দিয়েও শুরু করতে পারো। অনেকে এভাবে দিয়ে শুরু করে, প্রথমে এক কথায় প্যাসেজটা কী সম্পর্কে সেটা বলে নেয়, এটা লিখলে আবার অবশ্য ভালো হয়। তাহলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অফ জন কিটস, ঠিক আছে, অ্যান্ড হিজ অ্যাচিভমেন্টস, এরকম করে লিখতে পারো। তো
তাহলে সেক্ষেত্রে ভালো হয়। আনসিনের সাজেশন, তাই না? আনসিনের সাজেশন, আনসিন তো অনেক, বুঝছো? এখন আনসিনের সাজেশন বলতে এক একটা স্কুলের তোমার হচ্ছে মনে করো ফিলসফি এক এক রকম। কেউ হলো সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কোশ্চেন করবে, এক্ষেত্রে তুমি 2024-এর যে অভ্যুত্থান আছে সেটা দেখতে পারো। প্লাস হচ্ছে কেউ কেউ মনে করো যে নোবেল পুরস্কার হয়েছে এটা দিয়েও প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তো যাই করুক না কেন, তুমি তো প্যাসেজ দেখলেই মানে আনসিনের ম্যাক্সিমাম জিনিসই তো প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়, ট্রু ফলস প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়, তারপরে তোমার ইনফরমেশন ট্রান্সফার প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়, সামারিও প্যাসেজ থেকে লিখতে হয়। তো এগুলো তুমি পারবা, সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? পারবা। টেবল আর ম্যাচিং তো একই জিনিস, টেবল ম্যাচিং একই জিনিস। তুমি যদি ম্যাচিং পারো তাহলে টেবিলই পারবা, ঠিক আছে? একটাই 2টা কলাম থাকে, একটাই 3টা কলাম থাকে, এই আর কি। বৃত্তি এক্সামের জন্য সাজেশন, তাই না? আপাতত আমরা ইয়াগুলো পার করে নিই, ঠিক আছে? বৃত্তি এক্সামের জন্য আমাদের ফেসবুকে অনেকগুলা দেওয়া আছে, টপিক অ্যানালাইসিস দেওয়া আছে, সাজেশনমূলক কিছু প্যাসেজ ট্যাসেজ দেওয়া আছে, পোয়েম টোয়েম দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ উপকৃত হবা, ঠিক আছে? তাছাড়া বৃত্তি আগে তুমি বার্ষিক পরীক্ষাটা ঠিক করে নাও, ইনশাল্লাহ দেখবা বার্ষিক পরীক্ষা ঠিক মতো প্রিপারেশন কমপ্লিট হলে তোর বৃত্তি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তাহলে হ্যাঁ, সব ক্লাসই তো তোমাদের হবে, ঠিক আছে? সব ক্লাসই হবে ইনশাল্লাহ। 5, 6, 7, 8 এরকম তোমাদের কয়েকদিন ধরে ক্লাস হবে। তোমরা অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ আমাদের সাথে রিভিশন দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।